পেয়েছি বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত, ঠিক আছে। কারণ প্রথমে আমাদের প্ল্যানিং ছিল যে মানে আমরা অ্যাডভান্স লেভেলে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে নিউজ পেপারগুলো আছে, যেমন নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা বা সায়েন্টিফিক আমেরিকান, তারা যেই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার বা ভোকাবুলারি এগুলো ইউজ করে বাক্যগুলো লেখে, তো আমরাও চেয়েছিলাম সেভাবেই শেখাতে, একদম অ্যাডভান্স থেকেই শুরু করতে। কিন্তু পরবর্তীতে অনেক স্টুডেন্টের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা এটাকে বেসিক থেকে অ্যাডভান্স এইভাবে কোর্সটি সাজিয়েছি। এইখানে প্রথম দিকে আমাদের 15 থেকে 20টি ক্লাস থাকবে, সেখানে আমরা কীভাবে বেসিক থেকে মিডিয়াম লেভেল পর্যন্ত ইংলিশ সেন্টেন্সগুলো লিখতে হয় সেগুলো শেখাবো। এরপরে কি আমরা অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সগুলো কীভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে শেখাবো। আশা করছি এই পুরো কোর্সটিতে যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে শেখাতে পারবো যে কিভাবে আমরা একটি বা দুইটি শব্দ থেকে শুরু করে একটি বাক্যকে কিভাবে অনেক বেশি বড়, সেই সাথে কি ফরমেটিভ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি। যেমন আমরা যদি দেখি আমাদের এই কোর্সটিতে, এই যে এটা যদি দেখেন, আমরা এখানে কি ক্লাসগুলো সাজিয়েছি। যেমন এখানে 2 নম্বর ক্লাসে আমাদের এই যে বিভিন্ন টেন্সগুলো নিয়ে আলোচনা হবে। তো এইখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করার জন্য যেই বাক্য বা উদাহরণগুলো ব্যবহার করব সেগুলোকে আমরা সরাসরি বিভিন্ন পত্রিকা থেকে করব, ঠিক আছে। তো আমরা আপনাদেরকে একদম হাতে ধরে শিখিয়ে দিব যে কিভাবে এই বাক্যটা তৈরি হয়েছে। আমরা একটি একটি শব্দ দিয়ে আমরা শিখিয়ে দিব যে কিভাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বাক্যগুলো লিখবেন, ঠিক আছে। এখন এই কোর্সটি করলে একই সাথে কি আপনাদের রাইটিং স্কিলটাও ডেভেলপ হবে এবং আপনারা বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে লিখিত অংশটা থাকে, সেই লিখিত অংশে যদি আপনি আমাদের এই দেখানো ইংলিশ স্ট্রাকচার এগুলো ফলো করে যদি লিখতে পারেন, তাহলে একই সাথে আপনার লেখাটা অনেক বেশি ইনফরমেটিভ হবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হবে, যার কারণে সবার থেকে আলাদা হবে এবং আপনারা ভালো একটি মার্কস ক্যারি করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে দেখবেন যে আপনারা অন্য সকলের থেকে এগিয়ে থাকবেন, ঠিক আছে। এখন আমরা এখানে আজকে আপনাদেরকে শুরুতে র্যান্ডম আমরা একটা সেন্টেন্স দেখব যে কিভাবে এই সেন্টেন্সটাকে আমরা ডেভেলপ করেছি। শুরুতে আমরা এটাকে একটি সিম্পল সেন্টেন্স হিসেবেই রাখবো, তারপরে এটাকে আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাব, ঠিক আছে। এই সেন্টেন্সটার মাধ্যমে আপনারা একটি রাফ আইডিয়া পাবেন যে কিভাবে আপনাদেরকে আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তাহলে চলুন আমরা একটি সেন্টেন্স লিখে তারপরে আমরা দেখি কিভাবে, ঠিক আছে। হ্যাঁ, প্রথম দিকে আমরা বলছি যে হ্যাঁ, আমি একটি এক্সাম্পল, ওইটা আমি সায়েন্টিফিক আমেরিকান থেকে নিয়েছি, কিন্তু নিজের মতো করে সেন্টেন্সটাকে আরও কিছু মডিফাই করে সেটা এখনকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অনুবাদের ক্ষেত্রে হোক বা ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রেই হোক, সবসময় একটি বাক্যের যে মূল সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে ওই জিনিসটার প্রতি আপনারা নজর রাখবেন, কারণ ওইটা দিয়ে আমরা একটি বাক্যকে শুরু করে এরপর তার সাথে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন তথ্য বা শব্দ যোগ করে বাক্যটিকে বড় করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা সেটাই দেখাবো কিভাবে যে শুধু সাবজেক্ট এবং মেইন ভার্ব, ঠিক আছে, এইটা দিয়ে একটি বাক্য শুরু করে তারপরে কিভাবে এই বাক্যটাকে ধীরে ধীরে বড় করে অনেক বেশি ইনফরমেটিভ করা যায় এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তাহলে চলুন শুরু করি। যে প্রথমে আমরা বললাম যে সাপোজ যে কোনো একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, যেটা এবিসি বা XYZ হতে পারে, তো তারা কি একটি পরীক্ষা করতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি এই যে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং তারা কি পরীক্ষা করতে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ওইটা আমরা পরে আসবো। আমরা মূল যে সাবজেক্ট এবং ভার্ব এটা বলে দিলাম যে এবিসি ফার্মাসিউটিক্যালস এবং তারপরে কি তারা একটি পরীক্ষা করতে যাচ্ছে। তাহলে এইটা যদি আমরা লিখি যে কি হবে, যে ঠিক আছে, হ্যাঁ, এবিসি ফার্মাসিউটিক্যালস, তাহলে কি এটা আমাদের সাবজেক্ট। এরপরে আমাদের মেইন ভার্বটা কি, যে তারা একটি পরীক্ষা চালাতে যাচ্ছে, হ্যাঁ। তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। তাহলে কি লিখতে পারি আমরা, স্যার এই ডিসপ্লেটা হোয়াইট করে দিলে ভালো হয়, সাদা করে দিলে। হ্যাঁ, ডিসপ্লেটা কি করলে সাদা করে দিলে ভালো, মানে পিছনের যে
পিকচারটা আছে। সাদা করলে কেন এখানে কি মানে প্রবলেম হচ্ছে দেখতে? ভাই একটু 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 খোলা খোলা আসতেছে ভাই, একটু এর জন্য প্রবলেম হচ্ছে, একটু খোলা খোলা আসতেছে। এটা আচ্ছা, এটা যদি আমরা হোয়াইট দিয়ে লিখি তাহলে দেখেন তো, এখন কি দেখতে প্রবলেম হচ্ছে? এখন ঠিক আছে ভাই, এখন এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হোয়াইট দিয়ে লিখি। আচ্ছা, এবিসি ফার্মাসিউটিক্যালস, হ্যাঁ, এইটাকে আমাদের মেইন সাবজেক্ট। আর আমরা ভার্বটা বললাম কি যে তারা একটি পরীক্ষা করতে যাচ্ছে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কি লিখতে পারি আমরা, যে পরীক্ষা করতে যাচ্ছে? কেউ একজন বলেন দেখি। is going to হ্যাঁ, ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু, হ্যাঁ, কি করতে যাচ্ছে? যে পরীক্ষা, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি কি কন্ডাক্ট ট্রায়ালস, ইজ গোয়িং টু কন্ডাক্ট ট্রায়ালস। ঠিক আছে, এইটাকে একদম আমাদের মেইন সেন্টেন্স, যে এবিসি ফার্মাসিউটিক্যালস পরীক্ষা করতে যাচ্ছে, ইজ গোয়িং টু কন্ডাক্ট ট্রায়ালস। তাহলে এইটাকে একদম সিম্পল সেন্টেন্স, হ্যাঁ। আমরা কি এইখান থেকে শুরু করব আপনাদেরকে শেখানো। তো এখন আমরা দেখব যে এই বাক্যটাকে কিভাবে কমপ্লেক্স করা যায়, যেন একই সাথে অনেক বেশি ইনফরমেটিভ হয় এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয়। ঠিক আছে, এখন এই যে তারা পরীক্ষা করতে যাচ্ছে, কি পরীক্ষা করতে যাচ্ছে আমরা যদি সেটা বলে দিই, হ্যাঁ, ঠিক আছে, যে তার যে কোনো একটা ওষুধের কথা বলতে পারি, যে এই ওষুধটা পরীক্ষা করতে যাচ্ছে, হ্যাঁ। তাহলে কি লিখতে হবে? ট্রায়াল অফ ইটস, হ্যাঁ, এটার, হ্যাঁ, ইটস মানে কি এটার, এটার কি যে কোনো একটা ওষুধের নাম বলতে পারি, যে ডায়াবেটিক ড্রাগস বা ওয়েট লস ড্রাগস, হ্যাঁ, যে কোনো একটা। তাহলে আমরা লিখে দিই ওয়েট লস ড্রাগস। ঠিক আছে, হ্যাঁ। তাহলে কি আরও একটু তথ্য অ্যাড হয়ে গেল, যে এবিসি ফার্মাসিউটিক্যালস তার যে ওয়েট লস ড্রাগস আছে এটার পরীক্ষা করতে যাচ্ছে। ঠিক আছে, এখন হ্যাঁ, এই যে পরীক্ষাটা করতে যাচ্ছে আরও কিছু তথ্য আমরা অ্যাড করতে পারি। এখন পরীক্ষাটা কোথায় করবে ওই লোকেশনটা আমরা দিতে পারি। ঠিক আছে, যেমন আমরা বললাম যে নর্থ আফ্রিকাতে করবে। ঠিক আছে, তাহলে কি ইন নর্থ আফ্রিকা। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখেন এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই, যে এবিসি ফার্মাসিউটিক্যালস তার কি যে ওয়েট লস ড্রাগস আছে এটার পরীক্ষা করতে যাচ্ছে নর্থ আফ্রিকাতে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের মেইন সাবজেক্ট কী ছিল? এই যে ফার্মাসিউটিক্যালস, আর ভার্ব ছিল কি এই যে ইজ গোয়িং, হ্যাঁ। ঠিক আছে, তাহলে কি এই যে মেইন সাবজেক্ট এবং এটা মেইন ভার্ব, এইটা দিয়ে কি আমরা বাক্যটা শুরু করেছিলাম। ঠিক আছে, এরপরে কি এটার সাথে কি আমরা আরও কিছু তথ্য যোগ করেছি। এখন এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে কি এবার তো দেখতে পেরেছেন যে কিভাবে আমরা কি জাস্ট সাবজেক্ট এবং ভার্ব দুইটা শব্দ দিয়ে শুরু করলাম, এরপরে সেটার সাথে কি আমরা ধীরে ধীরে কি বাক্যটাকে আরও তথ্যবহুল করলাম, যে এবিসি ফার্মাসিউটিক্যালস তারা কি পরীক্ষা করতে যাচ্ছে, ইজ গোয়িং টু কন্ডাক্ট ট্রায়ালস। কি পরীক্ষা করতে যাচ্ছে? অফ ইটস ওয়েট লস ড্রাগস, হ্যাঁ, তার যে ওজন কমানোর ওষুধ সেটা পরীক্ষা করতে যাচ্ছে। এরপরে কি আরও একটু তথ্য দিলাম, পরীক্ষাটা কোথায় করবে? ইন নর্থ আফ্রিকা, হ্যাঁ, উত্তর আফ্রিকাতে করবে। ঠিক আছে, হ্যাঁ। এই যে আমাদের মেইন বাক্য হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এই বাক্যটাকে কি আমরা আরও তথ্য অ্যাড করব। ঠিক আছে, যেন বাক্যটাকে আমরা একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমি বলি যে যে কোনো একটা ওষুধ কোম্পানিকে
তারা একটা ওষুধ পরীক্ষা করার স্টেজে যাওয়ার আগে কি তাদেরকে কি অনেক টাকা পয়সা খরচ করতে হয়, দীর্ঘদিনের গবেষণা করতে হয়, তাই তো? নাকি সরাসরি একটা ওষুধ নিয়ে এসে পরীক্ষা করতে পারে তারা? আচ্ছা, এটা আমি একটু অন্য কালার দিই। ঠিক আছে, তাহলে কি এই যে একটা ওষুধ পরীক্ষা করবে, এই স্টেজে আসার পূর্বে কিন্তু তাকে অনেক কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে এবং একই সাথে কি বছরের পর বছর তাকে গবেষণা করতে হয়েছে। ঠিক আছে, এরপরে কি সে একটি ওষুধ তৈরি করেছে, এখন সে এটা পরীক্ষা করবে। তাহলে আমরা এই শুরুর দিকে আরও কিছু তথ্য অ্যাড করতে পারি। ঠিক আছে, এটা 1 দিলাম। জি, কিছু বলছিলেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে একটা ওষুধ পরীক্ষা করবে, এই স্টেজে আসার আগে কিন্তু তাকে কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে এবং বছরের পর বছর ধরে গবেষণা করতে হয়েছে। এরপরেই কিন্তু সে ওষুধটা পরীক্ষা নিরীক্ষা করার স্টেজে আসতে পেরেছে। তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে এবং বছরের পর বছর গবেষণা করে, ঠিক আছে, এই তথ্যটা যদি আমরা একটু অ্যাড করে দিই শুরুতে, তাহলে কি শব্দটা কি বাক্যটাকে আরও সুন্দর হবে এবং ইনফরমেটিভ হবে। তাহলে এইটাকে আমরা একদম শুরুতে অ্যাড করব। হ্যাঁ, তাহলে এটা এই যে 1 দিয়ে লিখলাম। দেখে এইখানে কি লিখবে, এখন বললাম কি যে কোটি কোটি টাকা খরচ করে বা বিনিয়োগ করে। হ্যাঁ, তো লিখতে পারে কি ইনভেস্টিং। ইনভেস্টিং মিলিয়নস অফ ডলার্স হ্যাঁ, লিখলাম কি ইনভেস্টিং মিলিয়নস অফ ডলার্স, মানে কি কোটি কোটি ডলার খরচ করে এবং একই সাথে কি বছরের পর বছর গবেষণা করে। হ্যাঁ, অ্যান্ড এবং বছরের পর বছর, এটা ইংলিশে কি লিখতে রয়েছে, ইয়ার্স অফ। হ্যাঁ, ইয়ার্স অফ রিসার্চ। হ্যাঁ, গবেষণা, বছরের পর বছর গবেষণা বা গবেষণা, এই জিনিসটাকে আরেকটু সুন্দর করতে আমরা বলতে পারি যে একটি শ্রমসাধ্য গবেষণা। ওইটার জন্য কি আমরা পেইন স্টাকিং রিসার্চ। ঠিক আছে, হ্যাঁ, এরপরে কে যে কমা দিয়ে এই মূল বাক্যটা শুরু হয়েছে। এখন দেখেন এখানে একটি গ্রামারও আপনারা শিখতে পারবেন যে ইনভেস্টিং মিলিয়নস অফ ডলার্স। হ্যাঁ, মিলিয়নস অফ ডলার খরচ করে এবং বছরের পর বছর শ্রমসাধ্য গবেষণা করে। তাহলে এই যে মিলিয়ন, হ্যাঁ জি বলুন। স্যার ইনভেস্টমেন্ট, হ্যাঁ, মিলিয়ন ডলার্স হলো না কেন? ডলার্স, এই যে ইনভেস্টমেন্ট মানে আমি 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 একটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে ইনভেস্টিংটা না এসে যদি ইনভেস্টমেন্ট আসে, ও আচ্ছা, যদি আমি বলছি। হ্যাঁ, আচ্ছা, ইনভেস্টমেন্ট কেন আসবে না, এখানে ইনভেস্টিং হবে। এখন কারণ কি যে কারা খরচ করেছে। হ্যাঁ, যে ইনভেস্টিং এবং একই সাথে কি এই যে অনেক বেশি সময় ব্যয় করেছে। ঠিক আছে, এই কারণে কি এইখানে আপনার জেরান্ট দিয়ে শুরু হয়। ঠিক আছে, যেমন এই যে এবিসি ফার্মাসিউটিক্যালস, অ্যাডজেক্টিভ যেটা। হ্যাঁ, ওইটা ঠিক আছে। কারণ ইনভেস্টমেন্ট দিলে কি সরাসরি বিনিয়োগ, কিন্তু ইনভেস্টিং মানে কি বিনিয়োগ করে। হ্যাঁ, ঠিক আছে, এই কারণে কি ইনভেস্টিং। এখন কারা ইনভেস্ট করেছে, অবশ্যই কি এই যে এবিসি ফার্মাসিউটিক্যালস। এই কারণে কি এই যে এই কমার পরে যখন বাক্য শুরু হলো, এই যারা ইনভেস্ট করেছে এবং যারা এই যে রিসার্চ করেছে তাদেরকে দিয়েই বা তাকে দিয়েই বাক্যটা শুরু করতে হবে, এই যে এবিসি ফার্মাসিউটিক্যালস। ঠিক আছে, এরকম কিন্তু আপনাদের গ্রামারের প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে গেল কি যে মিলিয়নস অফ ডলার বিনিয়োগ করে এবং বছরের পর বছর শ্রমসাধ্য গবেষণা করে তারপরে কি এবিসি ফার্মাসিউটিক্যালস পরীক্ষা করতে যাচ্ছে। কি পরীক্ষা করতে যাচ্ছে, এই যে তার ওয়েট লস ড্রাগস। হ্যাঁ, ওজন কমানোর ওষুধ ইন নর্থ আফ্রিকা। হ্যাঁ, নর্থ আফ্রিকাতে তার ওজন কমানোর ওষুধটার পরীক্ষা করতে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা এই বাক্যটাকে আরও একটু বড় করব। ঠিক আছে, এই যে নর্থ আফ্রিকা, এইখানে একটা কমা দিয়ে দিলাম।
কমা দেওয়ার পর আমরা কি এই নর্থ আফ্রিকা সম্পর্কে আরও কিছু তথ্য যদি অ্যাড করে দেই, ঠিক আছে, তাহলে কি সব বাক্যটাকে আমাদের ইনফরমেটিভ হবে এবং অনেক বেশি সুন্দর হবে দেখতে। ঠিক আছে, এখন আপনারা দু একজন একটা আইডিয়া দেন যে নর্থ আফ্রিকা সম্পর্কে আমরা কি তথ্য অ্যাড করতে পারি এই বাক্যটার শেষে, যেন বাক্যটা আরও একটু সুন্দর হয়, ইনফরমেটিভ হয়। আচ্ছা, আমি বলি যে নর্থ আফ্রিকা বা আফ্রিকা অঞ্চলটা কি পৃথিবীর অন্যতম একটা গরিব এবং সুবিধা বঞ্চিত এলাকা। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে দিতে পারি। ঠিক আছে, যে নর্থ আফ্রিকাটাকে ওয়ান অফ দ্য পোরেস্ট, হ্যাঁ, অন্যতম একটি কি দরিদ্র এবং এবং কি বললাম যে সুবিধা বঞ্চিত। তো সুবিধা বঞ্চিতর ইংরেজি কি এটা? ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা। আন্ডার প্রিভিয়াস, হ্যাঁ, আন্ডার প্রিভিলেজড। ঠিক আছে, ওইটা অ্যান্ড আন্ডার প্রিভিলেজড। ঠিক আছে, ওয়ান অফ দ্য পোরেস্ট অ্যান্ড আন্ডার প্রিভিলেজড, এইটা আমরা একটু 2 দেই, বাকি অংশটা আমরা এই যে 2 নাম্বার এইখানে লিখছি। ঠিক আছে, ওয়ান অফ দ্য পোরেস্ট অ্যান্ড আন্ডার প্রিভিলেজড কি অন্যতম একটা দরিদ্র এবং সুবিধা বঞ্চিত অঞ্চল। হ্যাঁ, অঞ্চল, তাহলে রিজন। আন্ডার প্রিভিলেজ কান্ট্রি। না, আমরা তো এখানে কোনো দেশের নাম বলি না, আমরা বলেছি কি নর্থ আফ্রিকা। হ্যাঁ, একটা মহাদেশের একটা অংশ বলেছি। ঠিক আছে, আমরা তো সুনির্দিষ্ট কোনো দেশ বলিনি। হ্যাঁ, তাহলে কি এটা একটা অঞ্চল। হ্যাঁ, ওয়ান অফ দ্য পোরেস্ট অ্যান্ড আন্ডার প্রিভিলেজড রিজন। এখন এখানে কি রিজন হবে নাকি রিজনস হবে? একটা এস হবে। এখানে কি এস হবে নাকি হবে না? এস হবে স্যার। হ্যাঁ, হবে। কারণ কি ওয়ান অফ দ্য বলেছি না, কারণ কি অনেকগুলো অঞ্চলের মধ্য থেকে একটা। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলোর মধ্যে একটা, তাহলে কি ওয়ান অফ দ্য পোরেস্ট অ্যান্ড আন্ডার প্রিভিলেজড রিজনস। ঠিক আছে, এখন কি বাক্যটাকে আমরা এখানে শেষ করে দিব নাকি আরেকটু বাড়াবো এটা বলেন? আচ্ছা ঠিক আছে, এটাকে আরেকটু বাড়াই। হ্যাঁ, তাহলে এই যে এখন রিজন, এই রিজনটা সম্পর্কে আবার আমরা কিছু তথ্য অ্যাড করি। হ্যাঁ, ঠিক আছে, এখন এইখানে আমরা বাক্যটা কি নিয়েছিল যে এবিসি ফার্মাসিউটিক্যালস তারা কি একটা নতুন ওষুধ আবিষ্কার করেছে, এখন কি তারা এই ওষুধটা টেস্ট করবে। ঠিক আছে, নর্থ আফ্রিকাতে। ঠিক আছে, এখন আমরা বললাম কি নর্থ আফ্রিকাটা কি পৃথিবীর কি অন্যতম একটা দরিদ্র এবং সুবিধা বঞ্চিত অঞ্চল। ঠিক আছে, যেখানে, হ্যাঁ, আমরা বলতে পারি কি যেখানে হয়ার, যেখানে কি বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা কি তাদের নতুন আবিষ্কৃত ঔষধগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে বলে জানা যায়। হ্যাঁ, তাহলে কি এটা আমরা দিতে পারি না? তাহলে কি সুন্দর হবে না? এখানে কি বলা যাবে না যে জি, যেখানে হচ্ছে বেশিরভাগ দেশে অবেসিটিটা একটা মেজর প্রবলেম ডিউ টু টেকিং আনহাইজেনিক ফুড? না, হ্যাঁ ওইটা বলা যাবে চাইলে, কিন্তু আমরা যে বাক্যটা লিখছি এই বাক্যটার সাথে কি একটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে না আমাদের? বা আপনি যেটা বলেছেন ওইটাও লেখা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা সামঞ্জস্যতা আছে না, যে আমরা বাক্যটা বলেছি কি যে এবিসি ফার্মাসিউটিক্যাল যে ওষুধ আবিষ্কার করেছে সেই ওষুধটা তারা টেস্ট করতে যাচ্ছে নর্থ আফ্রিকাতে। ঠিক আছে, যেটা কি পৃথিবীর অন্যতম একটা দরিদ্র এবং সুবিধাবঞ্চিত অঞ্চল। ঠিক আছে, কিন্তু ওয়েট লস ড্রাগটা আমরা পরীক্ষা করব, সেটা অবেসিটিটা মানে আনা যায় কিনা আমি এই জন্য বুঝলাম না। হ্যাঁ, ওইটা বলতাম, সমস্যা নেই, কিন্তু এমন না যে ওইখানে 100% মানুষই দরিদ্র। ঠিক আছে, বা যেটাই হোক, ওয়েট লস বলতে এমন না যে যাদের ওজন অনেক বেশি তাদেরকেই কমাতে হবে। ঠিক আছে, মানুষের ওজন যদি একটু হলেও কমে, হ্যাঁ, বা যারা কি স্বাভাবিক ওজনের আছে তাদের ওজনও যদি কমে, তাহলে তো দেখা যাবে যে ওষুধটা কার্যকরী। হ্যাঁ, তাহলে কি হয় আর যেখানে কি ওই যে বড় বড় কোম্পানিগুলা, হ্যাঁ, তাহলে লিখতে পারি কি হয় আর
বিগ কর্পোরেশনস বা বিগ না দিয়ে আমরা আরেকটু সুন্দর একটা ওয়ার্ড দিই যে জায়ান্ট কর্পোরেশনস। হয় জায়ান্ট কর্পোরেশনস, হ্যাঁ, যেখানে কি বড় বড় কর্পোরেশনগুলো কি করে, মানে তাদের নতুন আবিষ্কৃত ওষুধগুলো পরীক্ষা করে বলে বলা হয়, হ্যাঁ, বা জানা যায়, হ্যাঁ। হয় জায়ান্ট কর্পোরেশনস কি আর সেইড, যেখানে বলা হয় যে বড় বড় কর্পোরেশনগুলো কি আর সেইড টু কি করে, তারা টেস্ট করে, হ্যাঁ, টেস্ট করে, হ্যাঁ, তারা টেস্ট করে। এখন কি টেস্ট করে তারা? তাদের নতুন আবিষ্কৃত মেডিসিনগুলো, হ্যাঁ, টেস্ট কি তাদের দেয়ার, হ্যাঁ, তাদের কি নতুন আবিষ্কৃত, হ্যাঁ, তাহলে কি বা নতুন তৈরিকৃত, হ্যাঁ, নিউলি ডেভেলপড। ডিসকভার বলা যাবে না? আচ্ছা, না, ডিসকভার তো বলা, ডিসকভার হচ্ছে কি মানে কোনো একটা জায়গায় তৈরি ছিল অলরেডি, জাস্ট আমি খুঁজে পেয়েছি, ঠিক আছে, বাকি ইনভেন্টেড বলতে পারেন, ঠিক আছে, বা ডেভেলপড, এটাই নিউলি ডেভেলপড, ওকে স্যার। হ্যাঁ, যেখানে কি টেস্ট দেয়ার নিউলি ডেভেলপড ড্রাগস, যেখানে কি তাদের নতুন আবিষ্কৃত ওষুধগুলো পরীক্ষা করে বলে জানা যায়, ঠিক আছে। চাইলে কি এখন বাক্যটা শেষ করে দিতে পারি বা শেষ আমরা আরেকটু বড় করতে পারি, ঠিক আছে। স্যার একটা বিষয় স্যার, জি বলেন। এখানে যদি কোনো ব্যক্তি করতো তাহলে আমরা সেট টু ইউজ করতে পারতাম, যেহেতু এটা নিজে করছে না অন্য কেউ করছে, সেজন্য আর সেট টু পেসিভ করা হয়েছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ, এই যে জায়ান্ট কর্পোরেশন, হ্যাঁ, তো বড় বড় কোম্পানি, তো বড় বড় কোম্পানি কি নিজেই নিজেকে বলে যে তারা এই তাদের নতুন আবিষ্কৃত ওষুধগুলো টেস্ট করছে, নাকি মানুষ বলে এটা? জি স্যার, ঠিক আছে, হ্যাঁ, এই জন্য কি প্যাসিভ, হ্যাঁ, যে জায়ান্ট কর্পোরেশনস আর সেইড, বলা হয় যে বড় বড় কোম্পানিগুলো তাদের নতুন আবিষ্কৃত ওষুধগুলো টেস্ট করে, ঠিক আছে। হ্যাঁ, এখন তারা যে এই যে ওষুধগুলো টেস্ট করে, তো এই টেস্টটা আসলে কিসের বিনিময়ে করে? এই যে অঞ্চলের যে দারিদ্র পীড়িত বা ক্ষুধার্ত মানুষের যে জীবন, হ্যাঁ, এই জীবনের মূল্যের বিনিময়ে কি টেস্ট করে? কারণ যে কোনো একটা নতুন ওষুধ টেস্ট করতে গেলে কেমন একটা ঝুঁকি থাকে, হ্যাঁ, এটা কি ভালো হবে নাকি খারাপ হবে, হ্যাঁ, তাহলে কি এই যে টেস্টটা করছে কি ওই মানুষের জীবনের মূল্যের বিনিময়ে, হ্যাঁ, তাহলে ওইটাকে আমরা লাস্ট লিখে দিতে পারি যে অ্যাট দ্য এক্সপেন্স, হ্যাঁ, অ্যাট দ্য এক্সপেন্স, মূল্য, হ্যাঁ, কিসের মূল্য? অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্য লাইফস, হ্যাঁ, কি জীবনের মূল্যের বিনিময়ে, হ্যাঁ। এখন কাদের জীবনের মূল্যের বিনিময়ে, জাস্ট লাস্ট এই অংশটুকু লিখে দিব, হ্যাঁ, যে কি লিখব, যে দারিদ্র এবং ক্ষুধায় জর্জরিত মানুষের জীবনের মূল্যের বিনিময়ে, হ্যাঁ, লাইফস অফ, স্যার জি বলেন। স্যার একটা ভ্যালু এক্সপেন্সের জায়গাতে ভ্যালুয়েবল লাগালে হবে না, এটা তো আমরা দেখাচ্ছি কি একটা খরচ বা ক্ষতি হিসেবে, হ্যাঁ, আর ভ্যালু তো মানে কি মূল্য, সরাসরি আসবে না, ঠিক আছে। এইখানে যে আমরা যে ওষুধটা, এখানে কি স্যার বার না অন্য কিছু? না, এটা কি জাস্ট একটা নাউন, মানে আমি বলি আমরা যে ওষুধটা পরীক্ষা করছি এইটার জন্য কি আমাদের একটা খরচ বা ক্ষতি আছে না? সেই খরচ বা ক্ষতি কোনটা? ক্ষতিটা হচ্ছে ওই যে মানুষের জীবন, ঠিক আছে। অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্য লাইফস অফ কি, জাস্ট আমরা পিপলও লিখে দিতে পারি, আফ্রিকান পিপল, বা আফ্রিকান পিপল না লিখে এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি যে দারিদ্র ও ক্ষুধায় জর্জরিত মানুষের, ঠিক আছে। তাহলে দারিদ্র কি? পোভার্টি, দারিদ্র এবং, হ্যাঁ, অ্যান্ড কি, ওই যে ক্ষুধায় জর্জরিত, ক্ষুধা কি? হাঙ্গার, হ্যাঁ, দারিদ্র এবং ক্ষুধায় জর্জরিত, হ্যাঁ, এই যে জর্জরিত
বা আঘাতপ্রাপ্ত, এটার ইংলিশ হচ্ছে কি স্ট্রাইকেন। হ্যাঁ, at the expense of the lives of poverty and hunger stricken people. ঠিক আছে, এখন তাহলে দেখেন এই যে এই অংশটা, এইটা কি শুরুতে হবে, আর এরপরে আবার এই যে এই অংশটা এখানে আসলে। এখন দেখেন বাক্যটা যদি এইভাবে থাকে, ঠিক আছে, শুরুতে, আচ্ছা এই বাক্যটা আমরা একটু দেখাই এখানে। ঠিক আছে, এইখানে প্রথমে বাক্যটা যদি দেখেন, ঠিক আছে, অনেক বড় একটা বাক্য না, মনে হচ্ছে খুবই জটিল, হ্যাঁ, এবং কঠিন। তো এই ধরনের বাক্যটা কি দেখে হয়তো অর্থ বুঝতেও সমস্যা হচ্ছে, বা চিন্তা হতে পারে যে এটা তো লেখা আসলে অসম্ভব, এবং আরও যদি পরীক্ষার হলে হয় সেখানে কি সময় কি খুবই স্বল্প থাকে। হ্যাঁ, কিন্তু এই যে বাক্যটা যে আমরা লিখলাম, ঠিক আছে, একটি একটি করে শব্দ দিয়ে ধরে, ঠিক আছে, তখন কি জিনিসটাকে আসলে এত কঠিন মনে হয়েছে আপনাদের কাছে? যেমন আমাদের মূল বাক্য কি ছিল, এই যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, এই যে আফ্রিকা, হ্যাঁ, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ইজ গোয়িং টু কন্ডাক্ট ট্রায়ালস অফ ইটস ওয়েট লস ড্রাগস ইন নর্থ আফ্রিকা। হ্যাঁ, তাহলে কি এই যে আমরা কি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আর ইজ গোয়িং, ঠিক আছে, আর স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, হ্যাঁ, এই কি একটা সাবজেক্ট আর একটা ভার্ব, হ্যাঁ, এইটা দিয়ে কি আমরা সব বাক্যটা শুরু করেছিলাম, এবং এরপরে কি পুরো বাক্যটা লিখেছি। ঠিক আছে, তখন কি আপনাদের কাছে কি কোথাও জটিল লেগেছিল জিনিসটা, যে পুরো বাক্যটা যখন তৈরি করলাম? স্যার এখানে জায়ান্ট কর্পোরেশনের পরে সেট টুটা তো ইউজ করা হয় না। হ্যাঁ, যাই হোক, ওইটাকে আমি নিজের মতো করে, মানে এটা তো আর আমরা অনুবাদ করছি না যে যা আছে এক্সাক্ট তাই করতে হবে। ঠিক আছে, জায়ান্ট কর্পোরেশন সেইখানে কি অফেন টেস্ট, তাই এইখানে আমি অফেন কেটে দিলাম, হ্যাঁ, লিখে দিলাম, আর সেইট, তাহলে ওইখানে আমি যা বাক্যটা লিখেছিলাম এক্স্যাক্টলি সেটাই হয়ে গেল। ঠিক আছে, আর সেইট টু টেস্ট দেয়ার। তাহলে এখন বলেন এই বাক্যটা যখন আমি একটা একটা করে এইভাবে যে শব্দ যোগ করে পুরো বাক্যটা করলাম, তখন কি আপনাদের কাছে কি খুব জটিল লেগেছিল এটা, নাকি ইজিলি আপনারা বাক্যটা এইভাবে তৈরি করতে পেরেছিলেন পুরা? বলেন, বা কেউ জি বলেন। যেটা দেখাইছেন এমনি অনেকটা ইজি লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার যে প্রবলেমটা পার্সোনাল, জি বলেন, যে কোন ওয়ার্ডটার পরে কোনটা বসবে, এটাই প্রবলেমটা হয়। আচ্ছা, হ্যাঁ, এই যে প্রবলেম তো হবেই, কারণ আমি জাস্ট একটা বাক্য আপনাকে দেখালাম, তো এই একটা বাক্য দিয়ে যদি আপনি আমার মতো লিখতে পারতেন, ঠিক আছে, তাহলে তো মনে করেন যে সবারই আর সমস্যা থাকতো না। তো এই যে এটা দেখালাম, এইবার এইভাবে করে কি আপনি আগামী 3 থেকে 4 মাস সময় দিন, ঠিক আছে, প্রতিদিন এরকম 1-1.5 ঘন্টা করে সময় দিন, এরকম বাক্য লিখেন, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার মাথা থেকে বের হচ্ছে যে কোনটার পর কোনটা লিখবেন। স্যার আমারও সেম প্রবলেম, মানে আমি ওয়ার্ড কোনটা মানে ওয়ার্ড টু ওয়ার্ড এই কানেকশনটা আমারও সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই সমস্যাটার সমাধানের জন্য আমি যেটা বললাম, প্রথমে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আসলে মিনিংটা কনসিস্টেন্ট হতে হবে এমন কোনো দরকার নেই, আপনারা জাস্ট বাক্যটাকে বড় করবেন। ঠিক আছে, যে শুরুর সাথে শেষের মিনিংটা মিল হয়েছে নাকি হয় নাই সেটাকে আপনাদের নজর দেওয়ার দরকার নেই, আপনারা জাস্ট সেন্টেন্সটা লম্বা করতে থাকবেন। ঠিক আছে, তারপরে যখন দেখবেন যে সেন্টেন্সটা লম্বা করা শিখে গেছেন, আপনারা খুব ইজিলি লম্বা করতে পারছেন, তখন আপনারা আবার ফোকাস দিবেন যে এইবার আমরা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনসিস্টেন্ট মিনিং রেখে তারপরে বাক্যটাকে লম্বা করতে পারি। ঠিক আছে, এখন আর কোনো কি প্রশ্ন আছে এই বাক্যটা নিয়ে? স্যার একটা প্রশ্ন, যে লাইভস অফ পোর, আমার যেমন মাথায় ঢুকছিল যে লাইভস অফ পোর এন্ড হাঙ্গার স্ট্রাইকেন পিপল, এখানে কি পোর হবে না, না পভার্টিটা হবে, কি কারণে হচ্ছে এটা বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, এখন আমি বলি, পোর কি মানে দরিদ্র, হ্যাঁ, একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর পভার্টি কি একটা নাউন, হ্যাঁ, নাউন এটা, ঠিক আছে, আর এই যে স্ট্রাইকেন
ঠিক আছে, পোভার্টি স্ট্রাইকেন মানে কি দারিদ্র পীড়িত, হ্যাঁ ঠিক আছে, এই কারণে কি পোভার্টি হয়েছে। আপনারা কি পোর স্ট্রাইকেন বলতে পারেন, তাহলে কি দরিদ্র মানুষের পীড়িত এরকম হয়ে যাচ্ছে না? তো আপনারা কি এখানে দরিদ্র মানুষ বুঝাচ্ছেন নাকি তাদের দারিদ্রতাটা বুঝাচ্ছেন? হ্যাঁ, এই জন্য কি পোভার্টি হলো, ঠিক আছে। একই সাথে কি হাংরি না হয়েও কি হাঙ্গার হলো, ঠিক আছে, যে আমরা ক্ষুধাটাকে বুঝাচ্ছি, আমরা ক্ষুধার্ত মানুষকে বুঝাচ্ছি না এখানে। জি বলেন। এটা এই ক্লাসটা কি রেকর্ড হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার, কোনো প্রশ্ন নাই। ক্লাসটা কি রেকর্ড হয়েছে? আমি তো আধা ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকবে, সমস্যা নেই এটা, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে একটা ইটস, হ্যাঁ আর স্যার এটা নিয়ে আমি প্রশ্ন করতে চাইছিলাম, এই ইটস এর তো এখানে একটা সাবজেক্ট হিসেবে আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে ইটস, এখানে ইটস দিলাম কেন? হ্যাঁ, কারণ কি এখানে কি ফার্মাসি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, এখানে কি একটা নাকি একাধিক? স্যার ওই ইটস কি স্যার স্কয়ার ফার্মাসিউটিক্যাল কে স্যার মিন করতেছে না? হ্যাঁ, কারণ এই যে ড্রাগস, হ্যাঁ এই ড্রাগসটা কার? ড্রাগসটা কি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, তাহলে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কি একটা সিঙ্গুলার নাম্বার, তো এই কারণে কি ইটস হয়েছে, ঠিক আছে। আর এইখানে দেখেন, এইখানে দেয়ার হলো কেন? আচ্ছা স্যার, তাহলে ইটস ওয়েট লস ড্রাগস, জি এটা ওয়েট লস ড্রাগস কে বুঝাইছে ইটসটা? না, ইটস দিয়ে বোঝানো হয়েছে এই যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ, আমরা কি আর দ্বিতীয়বার স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিখি না, একটা কি প্রোনাউন নিয়ে এসেছি, ঠিক আছে। এখন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসকে একটা সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি আমরা ইটস লিখেছি, ঠিক আছে। আর জায়ান্ট কর্পোরেশন হচ্ছে অনেকগুলো কর্পোরেশন, বড় বড় কর্পোরেশনের জন্য এখানে দেয়ার বসে তাদের উপর। হ্যাঁ, দেয়ার, কারণ এইখানে কি কর্পোরেশনস, হ্যাঁ প্লুরাল, এই জন্য আমরা এখানে দেয়ার বসিয়েছি। স্যার ওটা ইটসটা তো প্যাসিভ প্যাসিভ অবজেক্টিভ, প্যাসিভ না, পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইটস। মানে আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। ইংলিশ থেকে প্রোনাউন নাকি এগুলা একটু লাউডলি বলবেন, শুনতে পাচ্ছি না কথাটা। মানে আমি বলছিলাম এই যে ইটস আছে জফের পরে ট্রায়াল অফ ইটস ওয়েট লস, হ্যাঁ, এখানে কি আর কি কোন পার্টস হয়েছে? থার্ড লাইন এই যে ইটস, এটাকে কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চাচ্ছেন আপনি? আচ্ছা, এটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। তা আসলে পার্টস অফ স্পিচ আসলে আপনার জানতে হবে না, ঠিক আছে। কোনো পরীক্ষাতে আসলে কখনোই প্রশ্ন আসবে না যে এটা কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ এই টাইপের। তো তারপরে বলে দিলাম এটা প্রোনাউন। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ এটা, ঠিক আছে। ইটস মানে কি তার, কার? এই যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, সেম এখানে কি দেয়ার, হ্যাঁ মানে কি তাদের, কাদের? এই যে জায়ান্ট কর্পোরেশন। যখন একটা বিগ সেন্টেন্স ক্রিয়েট করব তখন তো স্যার দেখা গেছে যে আমি একটা সেন্টেন্স মানে একটা ওয়ার্ড বারবার রিপিট করলে জিনিসটা খারাপ দেখে, এর জন্য স্যার ওই ইটসটা আমি ফার্মাসিউটিক্যাল হিসেবে স্যার ইউজ করতেছি যাতে জিনিসটা সুন্দরও দেখায় আর হ্যাঁ, কারণ তাই তো স্যার। হ্যাঁ, প্রোনাউনটা তো আসছে এই কারণে যেন একটা নাউন যেন বারবার আমাদের পড়তে না হয়, ঠিক আছে। আমরা যদি বারবার স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বলে, এটা কি শুনতে খারাপ দেখাবে না? আবার একই সাথে কি বারবার যদি কর্পোরেশনস বলে, এই কারণে কি আমরা দেয়ার বললাম। স্যার আমি কিন্তু এখানে সেন্টেন্সটাকে আলাদা করে ফেলতাম, কারণ কি এখানে আমি অনেক সময় রং করে ফেলি, ইটস আসার কারণে ওইখানে আমি সেন্টেন্সটাকে আলাদা করে বলতাম, যার কারণে যেমন মানে এই জিনিসটা আমার অনেক সময় মানে আমি যখন একটা সেন্টেন্স বোঝাতে চাই তখন আমার এই সমস্যাটা হয় একটু বেশি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, যদি সেন্টেন্সটা আমরা এইখান থেকে শুরু করি আর এই যে নর্থ আফ্রিকা এইখানে এনে শেষ করি, ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স হবে? এইটা একটু বলেন। স্যার এটা সিম্পল হবে। এটা সিম্পল। হ্যাঁ, মানে সিম্পল কেন হলো? কারণ এখানে স্যার ডব্লিউএস কোশ্চেন ইউজ হয় নাই এবং এন্ড ইউজ হয় নাই। আচ্ছা, ঠিক আছে। এন্ড আছে প্রথম তো এন্ড আছে না, ওই এন্ড না, এটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট লাগবে,
দুইটা সাবজেক্টের মাঝখানে একটা এন্ড ইউজ হলে তখন এটাকে কম্পাউন্ড আমরা বলবো। আমি বলি এটা মনে হয় স্যার নাকি? হ্যাঁ এটা সিম্পল ভার্ব একটা এবং সাবজেক্ট একটা। হ্যাঁ এই যে আপনারটা কারেক্ট, ঠিক আছে। মানে আমাদের যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে, ঠিক আছে, তাহলে কি এটা সিম্পল সেন্টেন্স। আর যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই তাহলে কি আমাদের একাধিক সাবজেক্ট লাগবে, একাধিক ফাইনিট ভার্ব লাগবে। তাহলে এখানে কি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসকে একটা সাবজেক্ট আর ইজ গোয়িং, হ্যাঁ, একটা ফাইনিট ভার্ব, এই জন্য এটাকে একটা সিম্পল সেন্টেন্স। এইখানে তো স্যার হচ্ছে আমরা ইনভেস্টিং মিলিয়নস অফ ডলার্স এন্ড ইয়ার্স, এই যে কমাটা স্যার ইউজ করছি, এটা তো স্যার জাস্ট প্যারাফ্রেজিং করছি, যে দুইটা প্যারা আলাদা করে সেন্টেন্সটাকে একটু মানে মডিফাই করে ভালো একটা চেহারা দিছি, তাই না স্যার? হ্যাঁ প্যারাফ্রেজিং এর মাধ্যমে এইটাই কারণ চাইলে আমরা এই যে ইনভেস্টিং থেকে শুরু করে রিসার্চ, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা চাইলে আরেকটা সেন্টেন্সে লিখতে পারতাম যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস হ্যাজ ইনভেস্টেড মিলিয়নস অফ ডলার্স অ্যান্ড ইট হ্যাজ স্পেন্ট ইয়ার্স ইন পেন স্টাকিং রিসার্চ। হ্যাঁ, তাহলে চাইলে আরেকটা সেন্টেন্সে লিখতে পারতাম। তাহলে আমাদের কি হতো যে আমাদের লেখার ভলিউমটা বাড়তো, আমাদের সময়ের অপচয় হতো, আবার একই সাথে কি বাক্যটাও সুন্দর হতো না, ঠিক আছে। কিন্তু এইভাবে লেখার ফলে কি আমরা লেখাটাকে ছোট করে আনলাম, অনেক বেশি তথ্য দিলাম, আবার লেখাটা দেখতে অনেক বেশি স্ট্যান্ডার্ড হলো। হ্যাঁ, আপনারা কি দুইটা বেনিফিট পাবেন, ঠিক আছে, এগুলা ফলো করাতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন হ্যাঁ আচ্ছা, আর যারা ফেসবুক লাইভে দেখছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে এই বাক্যটা নিয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে, না হলে আমি পরেরটায় যাব। আরেকটা বিষয়, আমি কি এখানে ইজ গোইং টু টেস্ট ইউজ করতে পারতাম? এই যে এখানে টেস্টটা ইউজ করছে কন্ডাক্ট ট্রায়ালস না দিয়ে। হ্যাঁ আপনি চাইলে ইউজ করতে পারতেন, কিন্তু টেস্টের চাইতে কি কন্ডাক্ট ট্রায়ালস এইটাকে আরো অনেক সুন্দর দেখায়, ঠিক আছে। এটা কি স্যার ফ্রেজাল নাকি? না, এটা ফ্রেজাল কোনো কিছু না। মানে টেস্ট আর ট্রায়ালের মধ্যে পার্থক্য কি, মানে আপনি যখন একটা নতুন কিছু আবিষ্কার করেছেন তখন কি এটাকে আপনি বাস্তবে প্রয়োগ করে কি দেখতে হবে যে আসলে এটার ফলাফলটা কেমন, সেই ক্ষেত্রে কি আমরা ট্রায়াল শব্দটা ব্যবহার করি। হ্যাঁ ঠিক আছে। আর কন্ডাক্ট মানে কি যে কোনো কিছু পরিচালনা করা। হ্যাঁ, তাহলে কি এই যে টেস্ট বা ট্রায়াল এটা পরিচালনা করা এরকম বোঝাচ্ছে। চাইলে আপনি টেস্ট ইউজ করতে পারতেন, তাহলে হতো কি জিনিসটা দেখতে একটু কম সুন্দর হতো, আবার একই সাথে কি এইখানে কি আপনাকে দুইবার টেস্ট ইউজ হয়ে গেছে, অথবা কি এইখানে অন্য আরেকটা কিছু ব্যবহার করতে হতো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্য আরেকটাতে যাই, ঠিক আছে। আচ্ছা আমি বলি, ঠিক আছে, যে আচ্ছা আমাদের 2016 সালে যে হলি আর্টিজান হামলা হয়েছিল, তো ওইটা নিয়ে আমরা একটি বাক্য লিখব, ঠিক আছে। এখন হ্যাঁ আমরা তাহলে শুরু করি, ঠিক আছে। এইখানেও কি এই বাক্যটাকে আমরা খুব বেশি বড় করব না, ঠিক আছে, জাস্ট ছোটোর মধ্যেই রাখবো। তো এইখানে আমি প্রথমে মেইন যে এই সাবজেক্ট এবং ভার্ব ওইটা আমি লিখছি, এবং তারপরে আমি আপনাদের কাছে কিছু সাজেশন চাইবো যে এই বাক্যটাকে কিভাবে আরও একটু সুন্দর করা যায়, ঠিক আছে। আপনারা আমাকে কিছু আইডিয়া দিবেন, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। যে বললাম কই যে সাপোজ আমরা বলতে পারি যে হলি আর্টিজান হামলায় কি হলি আর্টিজান হামলাটাকে আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন রেখে গিয়েছিল। হ্যাঁ, তো এইটা যদি আমরা বলি যে the Holy Artisan attack, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমরা এইখানে একটু গ্যাপ রাখলাম কারণ পরে আমরা এখানে কিছু তথ্য অ্যাড করব, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, দ্য হলি আর্টিজান অ্যাটাক এটা কি সাবজেক্ট, আর বললাম কি যে আমাদের সামনে অনেক প্রশ্ন রেখে গিয়েছে। হ্যাঁ, তাহলে কি বলতে পারি, দ্য হলি আর্টিজান অ্যাটাক লেফট আস, ঠিক আছে, কি রেখে গিয়েছে
উইথ, হ্যাঁ কি রেখে গিয়েছে, অসংখ্য প্রশ্ন। হ্যাঁ, তো লিখতে পারি কি এ লট অফ কোশ্চেন্স। ঠিক আছে, হ্যাঁ। তো এটা তো বুঝতে কারো সমস্যা নেই যে হলি আর্টিজান হামলা আমাদের সামনে অসংখ্য প্রশ্ন রেখে গিয়েছে। বা এ লট অফ না লিখে এইটাকে লিখতে পারেন যে একটা কি বলেন যে কি লিখতে পারি, যে অসংখ্য এটার একটা ইংরেজি শব্দ। কি বললেন? আচ্ছা, ওইটা তো আমি লিখেছিলাম, আবার মুছে দিয়েছি, মানে আপনাদের কাছে সাজেশন চাইতে। তা আমি অন্য আরেকটা লিখি যে নিউমিরাস has left us with numerous questions। হ্যাঁ, অসংখ্য প্রশ্ন রেখে গিয়েছে। তো এখন এই যে আমরা যে এখানে একটি গ্যাপ দিলাম, কিছু তথ্য অ্যাড করব, তো এইখানে আমরা কি লিখতে পারি বলেন? বলেন এই বাক্যটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এমন কিছু একটা, যে কোনো একটা তথ্য বলেন দেখি। বা যারা ফেসবুক লাইভে আছেন তারা কমেন্ট করতে পারেন। ঠিক আছে, যে এইখানে আমরা কি তথ্য দিতে পারি। আচ্ছা, এটা আমরা 1 লিখি। আচ্ছা, আপনাদের কোনো আইডিয়া নেই? আচ্ছা আমি বলি। আচ্ছা, এই যে হলি আর্টিজান অ্যাটাক, এখানে আমরা দিতে পারি কি যে হামলাটা কোথায় হয়েছিল এবং কখন হয়েছিল, যে প্লেস অ্যান্ড টাইম। হ্যাঁ, এই দুইটা দিতে পারি। তাহলে হলি আর্টিজান অ্যাটাক, ঠিক আছে। তো এইখানে কি যে যেটা ঘটেছিল, হ্যাঁ ঘটা ইংলিশে কি যে টেক প্লেস। হ্যাঁ, আর হলি আর্টিজান অ্যাটাক এইটা কি নিজে নিজেই ঘটেছিল না অন্য কেউ ঘটিয়েছিল? হ্যাঁ, তাহলে কি এটা প্যাসিভ হবে। হ্যাঁ, তাহলে কি টেকেন প্লেস। ঠিক আছে, হলি আর্টিজান অ্যাটাক টেকেন প্লেস, হ্যাঁ ঘটেছিল। কোথায় ঘটেছিল আমরা লোকেশনটা দিয়ে দিই। কোথায়? আচ্ছা, আরো স্পেসিফিক করে দেই, এট গুলশান। এট গুলশান, হ্যাঁ আমরা তো লোকেশন দিলাম, এবার টাইমটাও দিয়ে দিই বা সময়। ওই সময়টা কি লিখবো বলেন? এট গুলশান, সময় লিখে দিই অন 1st জুলাই। হ্যাঁ, 1st জুলাই 2016। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি যে দ্য হলি আর্টিজান অ্যাটাক টেকেন প্লেস অ্যাট গুলশান অন 1st জুলাই 2016। হ্যাঁ, ঠিক আছে। তো চাইলে কি এই যে অংশটা আমরা কি দুইটা কমার মাঝখানেও রাখতে পারি, বা চাইলে কমা না রাখলেও চলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে টেকেন প্লাসটা কেন হয়েছে? আচ্ছা, হ্যাঁ টেকেন প্লেস, আচ্ছা আমি বলছি। আচ্ছা, আমরা বলেছি কি যে হলি আর্টিজান অ্যাটাক যেটা কি ঘটেছিল। হ্যাঁ, তো ঘটা ইংলিশে কি টেক প্লেস। এখন এই হামলাটা কি নিজে নিজেই ঘটেছিল নাকি অন্য কেউ ঘটিয়েছিল? অন্য কেউ ঘটাইছিল, হ্যাঁ হচ্ছে প্যাসিভ ফর্ম। হ্যাঁ প্যাসিভ, হ্যাঁ এই কারণে কি আমরা টেকেন প্লেস। ঠিক আছে, হ্যাঁ তারপরে সেটা কি অ্যাক্টিভ ফর্মে হয়? একটু অক্সিলারি ভার্ব কোনো ইউজ করা যায় না। জি কি বললেন? হ্যাঁ আবার বলেন একটু। অক্সিলারি ভার্ব প্যাসিভ করার জন্য। জি আরেকবার বলেন একটু। বলছি অক্সিলারি ভার্ব ব্যবহার করা যায় না? ও অক্সিলারি ভার্ব, হ্যাঁ ব্যবহার তো করা যাবে চাইলে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব ব্যবহার করলে হ্যাঁ আমি ওইটাও দেখাবো। ঠিক আছে,
মানে আমি চাইছি এখানে নতুন করে আর কোনো ক্লজ যেন না আসে, ঠিক আছে? এই কারণে আমরা যদি হ্যাঁ ওই অক্সিলারি ভার্ব বা ব্যবহার করে ওইটা আমি দেখাচ্ছি, ঠিক আছে পরে। আচ্ছা, এখন এতটুক পর্যন্ত কি ক্লিয়ার আপনারা যে হলি আর্টিজান অ্যাটাক যেটা কি টেকেন প্লেস অ্যাট গুলশান অন 1 জুলাই 2016? হ্যাঁ আচ্ছা স্যার, অনের জায়গাতে সিন দিয়ে যদি আমি শালটাকে জাস্ট ওভাবে লিখে দিই তাহলে হবে? মানে কি অনটা কেটে দিবেন? অনটা কেটে সিন। আচ্ছা, মানে আমি বুঝতে পারিনি, অন 1 জুলাই এটা কি কেটে দিতে চাচ্ছেন? মানে অনের জায়গায় সিন্স দিয়ে মানে এটা আর আচ্ছা সিন্স অর্ডিনারি নাম্বার না দিয়ে কার্ডিনাল নাম্বার দিয়ে। স্যার ভাইয়া বলতেছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আর কি আমরা সিন্স বা ফর ইউজ করি না। ওই সিন্স আপনি কখন ইউজ করেন? একটা ঘটনা কি ওই অতীত থেকে শুরু হয়ে কি এখনো এটা কি চলমান বা তার ফলাফল আছে, এরকম হইলে কি আমরা সিন্স ব্যবহার করি। তো এইখানে কি হামলা হয়েছিল শেষ, তখনই শেষ, ঠিক আছে? এইখানে তো আর আমাদের পারফেক্ট ইউজ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আচ্ছা, এখন কি এতটুকু কি ক্লিয়ার আপনারা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এই উইথ লট অফ কোশ্চেন্স। হ্যাঁ, এখন এই যে কি 2016 সালের 1 জুলাই গুলশানে সংগঠিত হওয়া হলি আর্টিজান হামলা আমাদের সামনে অনেক প্রশ্ন রেখে গিয়েছে, ঠিক আছে? এখন আমরা কি সেন্টেন্সটাকে আরেকটু বড় করি। এই যে কোশ্চেন, হ্যাঁ এই প্রশ্নগুলো সম্পর্কে কি আমরা আরও একটু তথ্য দিই, হ্যাঁ ঠিক আছে? তাহলে কি বাক্যটা বড় হবে। তো এখন এই যে প্রশ্নগুলো সম্পর্কে আমরা কি লিখতে পারি, হ্যাঁ কেউ একটা আইডিয়া দিতে পারেন? আচ্ছা, বা বলতে পারি প্রশ্ন কি এখনো তো আছে, তার মানে কি এই প্রশ্নটার কি কোনো এখনো কি আমরা উত্তর পাইনি, হ্যাঁ বা এই প্রশ্নগুলোকে এখনো কি উত্তরের অপেক্ষায় আছে, হ্যাঁ ঠিক আছে? এই যে বললাম না প্রশ্নগুলো কি উত্তরের অপেক্ষায় আছে, তাহলে এই যে অপেক্ষা করছে এইটাকে একটা কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে? তাহলে এটা লিখতে পারি কি কোশ্চেনস ওয়েটিং, ঠিক আছে? যে অসংখ্য প্রশ্ন রেখে গিয়েছে যেগুলো কি অপেক্ষায় আছে, হ্যাঁ কিসের অপেক্ষায় আছে? উত্তর দেওয়ার। এখন এই প্রশ্নগুলো কি নিজেই নিজেকে উত্তর দিবে নাকি অন্যকে উত্তর দিবে, হ্যাঁ তাহলে এটা কি প্যাসিভ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? তাহলে কি ওয়েটিং টু বি, এখানে লিখে দেই ছোট করে অ্যানসার্ড, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন হলো কি যে 2016 সালের 1 জুলাই গুলশানে সংগঠিত হলি আর্টিজান অ্যাটাক আমাদের সামনে অসংখ্য প্রশ্ন রেখে গিয়েছে কি উত্তরের অপেক্ষায় থাকা, হ্যাঁ তাহলে এই যে কোশ্চেনগুলোই কি অপেক্ষায় আছে, ঠিক আছে? কন্টিনিউয়াস ফর্ম, এই কারণে কি ওয়েটিং। আর এই যে উত্তরটা দিবে প্রশ্ন তো নিজেই উত্তর দিবে না, ঠিক আছে? প্যাসিভ ফর্ম, হ্যাঁ এই জন্য কি টু অ্যান্সার না হয়ে টু বি অ্যান্সার্ড, ঠিক আছে? এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এখন বলেন এই সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? হ্যাঁ এটা সিম্পল। আচ্ছা হ্যাঁ সিম্পল, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন বলেন যেহেতু সিম্পল, তাহলে আমি একটু আগে বলেছিলাম কি সিম্পল মানে কি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ এখানে সাবজেক্ট কোনটা আর ফাইনাইট ভার্ব কোনটা? সাবজেক্ট বলে আর্টিজান অ্যাটাক, হ্যাঁ এই যে অ্যাটাক, হ্যাঁ আর টেকেন হচ্ছে ফাইনাইট। আর ফাইনাইট ভার্ব কোনটা? টেকেন প্লেস। আচ্ছা আর কেউ? আর কেউ অন্য কোনোটা হতে পারে এখানে ফাইনাইট ভার্ব? ওয়েটিং। আচ্ছা আর কেউ দেখি? আচ্ছা এটা বললেন সাবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ, আর ভার্ব কেউ বললেন টেকেন প্লেস, কেউ ওয়েটিং। আচ্ছা অন্য কোনোটা হবে?
দেখেন আরেকটু চিন্তা করেন এখানে তার হোলি আর্টিজান অ্যাটাক এই পুরোটা একটা সাবজেক্ট আর টেকেন প্লাসটা একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা হ্যাঁ এটা তো বলছে, মানে অন্য কোনো মতামত আছে কিনা কারো? স্যার এখানে হচ্ছে আমার মনে হচ্ছে লেফটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এরপরে বাই আসটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন রেখে গেছে এখানে। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে লাল দাগ দেয় এগুলো, হ্যাঁ যেগুলো আপনাদের মতে কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে। হ্যাঁ এখন আমি যখন প্রথম বাক্যটা শুরু করেছিলাম তখন কি বলেছিলাম যে হলে আর্টিজান অ্যাটাক কি রেখে গিয়েছে, হ্যাঁ এইটা দিয়ে কি শুরু করেছিলাম না? হ্যাঁ তাহলে এই যে হলে আর্টিজান অ্যাটাক সাবজেক্ট লেফট, হ্যাঁ ভার্ব শেষ, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে এটাকে একটা সিম্পল সেন্টেন্স। এখন যারা বলেছেন টেকেন প্লেস, ঠিক আছে, এটা একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে ফাইনাইট ভার্ব হতে হলে টেকেন তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আপনি যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে চান সরাসরি কি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারেন, নাকি এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ব্যবহার করে তারপরে আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম করেন? তাহলে এটা যদি আপনার হ্যাঁ এইটা যদি আপনার মেইন ভার্ব হওয়া লাগে অবশ্যই কি হ্যাভ টেকেন, হ্যাজ টেকেন বা হ্যাড টেকেন কোনো একটা থাকবে, ঠিক আছে। তাহলে যেহেতু নাই তাহলে এটা কি মেইন ভার্ব হওয়া কি সম্ভব? কখনোই। একইভাবে কি যারা বলেছেন ওয়েটিং, ঠিক আছে, এইটা যদি মেইন ভার্ব হতে চায় তো এটা কি ইজ ওয়েটিং, আর ওয়েটিং, হ্যাঁ এম ওয়েটিং বা ওয়াজ ওয়েটিং, ওয়ার ওয়েটিং, উইল ওয়েটিং, সরি উইল বি ওয়েটিং, এইরকম কি কিছু একটা অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক আছে। তাহলে এইটাও কি ফাইনাইট ভার্ব হওয়া সম্ভব কোনোভাবে? আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আচ্ছা এখানে হচ্ছে আপনি কন্টিনিউয়াস হিসেবে ওয়েটিংটা ব্যবহার করছেন, ইজ ওয়েটিং কেন হচ্ছে দিলাম না? কারণ এখানে হচ্ছে সিম্পল সেন্টেন্স মধ্যে কি ইজ ওয়েটিং দিলাম না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওইগুলো তো আমি যাব, ঠিক আছে। নন ফাইনাইট ভার্বই ওয়েটিংটা হচ্ছে জিরান্ট, ওই তো হ্যাঁ জেরান্ট পার্টিসিপল, এখন হোয়াটএভার যেটাই হোক এটাকে আপনার মেইন ভার্ব না, ঠিক আছে। মেইন ভার্ব হয়তো লিখে এম, ইজ আর ওয়াজ ওয়ার এরকম কিছু থাকতে হবে, হ্যাঁ তাহলে কি মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে কি এখন কি ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ আমি ওইগুলোতে আসবো, ঠিক আছে, যে ওয়েটিং এবং টেকেন প্লেস, ঠিক আছে, এইটাকে আমরা কিভাবে মেইন ভার্বে রূপান্তর করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন এতটুকু কি ক্লিয়ার সবাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এর আগের সেন্টেন্সে কি আমরা যেমন পুরো বাক্যটা শুরু করার আগে কি একটু তথ্য দিয়েছিলাম না, হ্যাঁ তাহলে এই যে এইখানেও আমরা একটু তথ্য দেই হলে আর্টিজান অ্যাটাক সম্পর্কে, ঠিক আছে। এটা টু লিখি, ঠিক আছে। হ্যাঁ এখন বলেন কি তথ্য দেয়া যায়? দেওয়ার পরে এখানে একটা কমা দিয়ে তারপরে মেইন বাক্যটা শুরু করলাম। তো এখন বলেন এই হলে আর্টিজান অ্যাটাক সম্পর্কে একটা তথ্য বলেন আপনারা, যেটা আমরা বাক্যের শুরুতে দিতে পারি। কি কিছু আসছে না মাথায়? যে অ্যাটাকে বাইরের জন্য মতো মানুষ মারা গেছিল বা হ্যাঁ ওইটা বলেন যে কিভাবে অ্যাটাক হয়েছে, কিভাবে। আচ্ছা হ্যাঁ এটাও বলতে পারি যে আচ্ছা কিভাবে অ্যাটাক হয়েছে, বা আমরা বলি যে কতজন মানুষ মারা গিয়েছিল ওই তথ্যটা দেই, ঠিক আছে। তাহলে ওইটা কি যে কিলিং মোর দ্যান 30 পিপল, হ্যাঁ তাহলে এইটাকে আমরা লিখতে পারি না যে 30 জনের অধিক মানুষ হত্যা করে, কিলিং more than 30 people। লেখাগুলো ক্লিয়ার আসতেছে না, কি দেখা যাচ্ছে না ক্লিয়ার? আচ্ছা আমিও তাহলে অন্য কালার দেই, এখানে সাদা কালারই দেই, হ্যাঁ
দেখে আমি সাদা দিয়ে লিখি, হ্যাঁ, যে কিলিং মোর দেন 30 পিপল। ঠিক আছে, যে 30 জনের অধিক মানুষ হত্যা করে। ঠিক আছে, এখন এই যে 30 পিপল, এইটা সম্পর্কে কি আরও একটু কিছু তথ্য দেই। ঠিক আছে, কি হতে পারে যে, হ্যাঁ, ইনক্লুডিং কি 17 ফরেন পিপলস ছিল। হ্যাঁ, এটাই তাহলে ইনক্লুডিং সেভারাল ফরেনার্স বা ফরেন সিটিজেন্স। including several foreign citizens। হ্যাঁ, তাহলে কি যে এটা আমরা শুরুতে যদি দিয়ে দেই, তো এইটা অ্যাড করার পরেও কি বাক্যটা কি সিম্পল থাকবে নাকি কমপ্লেক্স হবে? এটা হ্যাঁ, এখনো সিম্পল, কারণ এখানে কি কোনো সাবজেক্ট নেই, কোনো মেইন ভার্বও নেই। হ্যাঁ, তাহলে কি হলো যে একাধিক বিদেশি নাগরিক সহ 30 জন মানুষকে হত্যা করা, এই যে হলি আর্টিজান অ্যাটাক, যেটা 2016 সালের 1 জুলাই গুলশানে ঘটেছিল, আমাদের সামনে কি উত্তরের অপেক্ষায় থাকে অসংখ্য প্রশ্ন রেখে গিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখন এই পর্যন্ত কি ক্লিয়ার আপনারা? ঠিক আছে, তাহলে এখন এই যে দুইটা যে বলা হয়েছিল যে ওয়েটিং, হ্যাঁ, আর টেকেন প্লেস, হ্যাঁ, এইটাকে আমরা কিভাবে ফাইনাইট ভার্ব করতে পারি? ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে এই ওয়েটিং এটা দেখি। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যা লিখবো এটা একটু 3 নাম্বার দিয়ে রাখি, এটা আমরা এই যে নিচে এখানে লিখবো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এইটাকে আমরা কিভাবে ওয়েটিংটাকে একটি ফাইনাইট ভার্ব করতে পারি? তাহলে ফাইনাইট ভার্ব করতে হলে কি আমাদের কি বাকি নতুন একটা ক্লজ হয়ে যাবে। হ্যাঁ, ফাইনাইট ভার্ব যদি করি তাহলে সেই ক্ষেত্রে কি একটি সাবজেক্ট লাগবে এবং একটি ফাইনাইট ভার্ব লাগবে। আর যেহেতু কি আপনার দুইটা ক্লজ যুক্ত হচ্ছে, তাহলে দুইটা ক্লজ যুক্ত করার জন্য কি আপনার একটি ক্লজ মার্কার লাগবে। ঠিক আছে, এখন এইখানে যদি আমি এই যে কোশ্চেন্সের পরে দ্যাট লিখি, দ্যাট, তাহলে দ্যাটটা কি একই সাথে কি একটা ক্লজ মার্কার। ঠিক আছে, আবার সাবজেক্ট। ঠিক আছে, দ্যাট দ্বারা কোনটাকে রেফার করছে? এই কোশ্চেনগুলোকে রেফার করছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দ্যাট কি হবে, ইজ হবে নাকি আর হবে? আর, হ্যাঁ, এই যে নিউমিরাস কোশ্চেন্স দ্যাট আর ওয়েটিং। ঠিক আছে, টু বি অ্যান্সার্ড। তো এখন এই বাক্যটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। হ্যাঁ, কারণ এখানে কি আপনার এই যে অ্যাটাক একটা সাবজেক্ট, লেফট একটা ফাইনাইট ভার্ব, তাহলে কি একটা ক্লজ হলো। আবার কি এই যে দ্যাট, এইটাকে একটা সাবজেক্ট, আর ওয়েটিং এইটাকে একটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আর প্লাস আবার দ্যাট একই সাথে কি এই দুইটা ক্লজের ক্লজ মার্কার, তাহলে কি এটা আপনার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। হ্যাঁ, এইখানে দুইটা ক্লজ আছে। একইভাবে এই যে টেকেন প্লেস, হ্যাঁ, এইটাকেও যদি ফাইনাইট ভার্ব করতে চান আপনারা, তাহলে কিভাবে করতে পারেন বলেন? একটু আবার রিপিট করলে ভালো হয়, আচ্ছা, আমি কথাটা বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। এই যে ওয়েটিং, এই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে কনভার্ট করব। ঠিক আছে, তো ফাইনাইট ভার্ব হিসেবে কনভার্ট করতে চাইলে কি করতে হবে? এই যে ওয়েটিং, হ্যাঁ, একটা কি সাবজেক্ট লাগবে, আরেকটাকে আমাদের ফাইনাইট ভার্ব। এইটা তো আছে, এইটাকেই তো আমরা ফাইনাইট ভার্ব হিসেবে কনভার্ট করব। তো এইখানে আমাদের সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করতে পারি? এই যে কোশ্চেন, এই কোশ্চেনগুলোর জন্য আমরা কি দ্যাট, হ্যাঁ, যেগুলো দ্যাট, আর এই যে ওয়েটিং, কোন জিনিসগুলো ওয়েটিং করছে?
ঠিক আছে, এই দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্যাট দ্বারা এই যে কোশ্চেনগুলো বোঝাচ্ছে, হ্যাঁ, প্লুরাল। এই কারণে কি দ্যাট আর ওয়েটিং, হ্যাঁ, যেগুলো অপেক্ষা করছে। তাহলে কি এখন এটাকে আমাদের একটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, কারণ এখানে কি আমাদের এই যে এইটা সাবজেক্ট, এইটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ, আবার কি এইটা সাবজেক্ট, এই আর ওয়েটিং, এই দুইটা মিলিয়ে কি একটা ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজ, আবার এই দ্যাটটাকে ক্লজ মার্কার হিসেবেও ব্যবহার হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। এবার একইভাবে কি আমরা এই যে এখানে যে টেকেন প্লেস, হ্যাঁ, এইটাকেও কি আমরা কিভাবে ফাইনাইট ভার্ব হিসেবে করতে পারি বলেন? এটা আমরা ওয়াজ টেকেন প্লেস করা যায়, হ্যাজ টেকেন। আচ্ছা, হ্যাজ টেকেন প্লেস এটা আমরা দিতে পারবো না, ঠিক আছে, কারণ হ্যাজ টেকেন প্লেস দিলে কি প্রেজেন্ট পারফেক্ট, মানে কি এইটার ঘটনাটা ঘটে গিয়েছে কিন্তু তার ফলাফল বা রেশ এখনো আছে, কিন্তু এটা তো এমন না। হ্যাঁ, কি হবে? আচ্ছা, আরেকবার বলেন, আমি একটু বুঝিনি। না, আমি বলি হলে আর্টিজান অ্যাটাক, ঠিক আছে, একইভাবে কি দিস ওয়াজ, আচ্ছা হ্যাঁ, হুইচ ওয়াজ, এটা ঠিক আছে, ঠিক আছে, হুইচ হুইচ, হ্যাঁ, ওয়াজ টেকেন, এইটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট, কারণ এটা কি অতীতের একটা ঘটনা ঘটে গিয়েছে, ওইখানেই শেষ। হুইচ ওয়াজ টেকেন প্লেস, ঠিক আছে, হলি আর্টিজান অ্যাটাক হুইচ ওয়াজ টেকেন প্লেস, ঠিক আছে, অ্যাট গুলশান অন 1 জুলাই 2016। হ্যাঁ, তাহলে যদি আমরা এই যে দ্যাট আর হুইচ ওয়াজ টেকেন প্লেস এইভাবে রাখি, তাহলে এখানে কয়টা ক্লজ আছে এখানে? স্যার দুইটা ক্লজ আছে। না, পুরো বাক্যটা পড়েন, ঠিক আছে, যে আমরা দ্যাট আর ওয়েটিং হুইচ ওয়াজ টেকেন প্লেস যদি এইভাবে রাখি, তাহলে কয়টা ক্লজ এই বাক্যে? দেখে আরেকটু চিন্তা করেন। স্যার হুইচ একটা ক্লজ, দ্যাট একটা ক্লজ, দুইটা ক্লজ হচ্ছে। আচ্ছা, হুইচ কিন্তু ক্লজ না, হুইচ হচ্ছে ক্লজ মার্কার, প্লাস এখানে সাবজেক্ট হিসেবেও ব্যবহার হয়েছে, আবার একই সাথে কি সাবজেক্ট। দ্যাট এইটাও সেম, ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট। তাহলে টোটাল কয়টা ক্লজ? একটা, দুটো, তিনটা, চারটা ক্লজ। চারটা? 4 নাম্বার ক্লজ কোনটা? শেষেরটা যেটা, দুটো, তিনটা ক্লজ স্যার। হ্যাঁ, 3টা ক্লজ। এই যে অ্যাটাক লেফট, হ্যাঁ, এটাকে একটা ক্লজ, দ্যাট আর ওয়েটিং, হ্যাঁ, 2টা ক্লজ, হুইচ ওয়াজ টেকেন প্লেস, তিনটা ক্লজ। হ্যাঁ, তাহলে কি এই যে এইভাবে আপনারা যখন একটি বড় এবং কমপ্লেক্স সেন্টেন্সের খুঁটিনাটি যে পোস্টমর্টেম, এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন যে আসলে এখানে কয়টা ক্লজ আছে, কোন ক্লজের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন সাবজেক্টটার সাথে কোন ভার্বটা ব্যবহার হচ্ছে, এইগুলো যদি আপনারা এইভাবে বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের ইংরেজির প্রশ্নগুলো আসলে গ্রামার বেসড হোক বা ওয়ার্ড বেসড হোক, ঠিক আছে, আপনারা এটা খুব সহজে উত্তর করতে পারবেন। আবার একই সাথে আপনারা খুব সহজে এরকম সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন। আবার যখন দেখবেন যে আপনারা এই ধরনের বাক্যগুলো তৈরি করতে পারছেন, আপনাদের জন্য কি অনুবাদটাও কি অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, হ্যাঁ, 3টা ক্লজ আবার দেখাচ্ছি। আচ্ছা, আমি এই মেইন বাক্যটাতে এটা একটু রাখি, ঠিক আছে, এই যে অ্যাটাক, হ্যাঁ, সরি একটু কালার চেঞ্জ করে নেই, এই যে অ্যাটাক, এটাকে একটা সাবজেক্ট লেফট, হ্যাঁ, এটা একটা ভার্ব, তাহলে এটা এখানে কি একটা ক্লজ হলো, ঠিক আছে। তারপরে এইখানে কি আমরা একটু অ্যাড করেছিলাম না, কোশ্চেনস দ্যাট
দ্যাট আর ওয়েটিং। হ্যাঁ ঠিক আছে, স্যার এখানে দ্যাট আর এর জায়গায় দ্যাট ওয়্যার হতে পারে না? দ্যাট ওয়্যার আমরা দিলাম না কারণ প্রশ্নগুলো তো আমরা এখনো পাইনি, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমরা যদি দ্যাট ওয়্যার দেই, হ্যাঁ ওইটাও হয়, তাহলে কি আমরা অলরেডি কি প্রশ্নগুলোর উত্তর পেয়ে গিয়েছি, মানে আগে ওয়েটিংয়ে ছিল এখন আর নেই। ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ দ্যাট আর ওয়েটিং। হ্যাঁ এইখানে কি একটা ক্লজ হলো, আর আরেকটা আমরা বলেছিলাম কোথায়, এই যে টেকেন প্লেস। হ্যাঁ এই যে এইখানে একটু এইখানে লিখি, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি এই যে দেখেন অ্যাটাক লেফট, হ্যাঁ একটা সাবজেক্ট একটা ভার্ব, এইখানে কি একটা ক্লজ হলো দ্যাট আর ওয়েটিং। which was taken মানে আইএনজি যুক্ত হলো না কেন? এটা মানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা সত্ত্বেও কোথায় আইএনজি যুক্ত করা যাবে না ভার্বটাকে, মেইন ভার্বটাকে? না এইটা আইএনজি যুক্ত করা যাবে না আমি বলি। ঠিক আছে, ঘটনাটা কি জাস্ট ঘটে গিয়েছিল, ওই দিন ঘটেছিল, আমরা তো আর বলিনি যে ঘটনাটা ঘটতে ছিল, কন্টিনিউয়াস কোনো কিছু তো বলিনি। ঠিক আছে, জাস্ট ওই সময় একটা ঘটনা ঘটেছিল, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এই কারণে, কারণ এখানে তো কন্টিনিউয়াস কোনো কিছু নেই। না স্যার, ওয়াচ আসার কারণ তো এটা আবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে না। আচ্ছা হ্যাঁ সরি, এইটা আমি বলি, এইখানে যে অ্যাটাক, এই অ্যাটাকটা কি নিজে নিজেই হয়েছিল নাকি অন্য কেউ অ্যাটাকটা করেছিল? তাহলে কি এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। হ্যাঁ এই কারণে কি ওয়াজ টেকেন। ক্লিয়ার এখন? আচ্ছা ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ তাহলে কি এই যে হুইচ ওয়াজ টেকেন, হ্যাঁ হুইচ কি হুইচ ওয়াজটা ইউজ না করি তাহলে কি অ্যাটাক টেকেন প্লেসটা হবে? হ্যাঁ অ্যাটাক টেকেন প্লেস। ঠিক আছে, তাহলে কি তখন কি পাস্ট ইনডিফিনিট হবে আর কি না স্যার? এটা ওইটা পাস্ট ইনডিফিনিট না, মানে অ্যাটাক প্যাসিভ হবে না স্যার এটা? হ্যাঁ এটা প্যাসিভ, মানে এখানে টেকেন প্লেস দিয়ে জাস্ট বোঝানো হয়েছে যে ঘটনাটা ঘটে গিয়েছে। ঠিক আছে, আর আমি ওটা বলছি স্যার, আমি অ্যাটাক টেকেন প্লেস যেটা বুঝাচ্ছি যে এটা তো পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। হ্যাঁ প্যাসিভ, ঠিক আছে, কিন্তু জাস্ট ওইখানে নতুন করে একটা ক্লজ যুক্ত হয়নি, জাস্ট এইটাই পার্থক্য। ঠিক আছে, তাহলে কি এখন আমাদের অধিকাংশ সমস্যা হচ্ছে ক্লোজ এবং কি অ্যাক্টিভ প্যাসিভ। হ্যাঁ ওইটাই আপনারা ফাইনাইট নন ফাইনাইট এগুলো নিয়ে একটু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এই জাস্ট এইগুলো অনেকগুলো মানে একটা সেন্টেন্স তৈরি করতে এগুলোই মূলত হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। হ্যাঁ এইটা আমি বলি, তো এই কোর্সটা করেন, আমাদের সাথে প্র্যাকটিস করেন, আমরা আপনাদেরকে যে ফেসবুক যে সিক্রেট গ্রুপ থাকবে ওইখানেও কি এই ধরনের সেন্টেন্স দিব। ঠিক আছে, ওই সেন্টেন্সটা আপনারা নিজেরা অ্যানালাইসিস করে কমেন্টে লিখবেন, ওইখানে কি আমরা আবার সঠিকটা বলে দিব যে আসলে এখানে কয়টা ক্লজ আছে, কোন ক্লজের জন্য কোনটা সাবজেক্ট এবং কোনটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তারপরে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ঠিক আছে, এই জিনিসগুলো যখন আপনারা নিজেরা সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করা শিখে যাবেন, তখন দেখবেন যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, বিশেষ করে জিম্যাট বা জিআরই থেকে যে প্রশ্নগুলো দেয়া হয় বা স্যাট, ওইগুলোতে দেখা যাচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচারটাকে অনেক জটিল থাকে। ঠিক আছে, সেই কারণে আপনাদের পক্ষে আসলে বোঝা সম্ভব হয় না যে এখানে ক্লজ কয়টা আছে, এটা কি কমপ্লেক্স নাকি সিম্পল সেন্টেন্স, এরপরে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা এখানে কানেক্টেড, এই জিনিসটা বুঝতে না পারার কারণে আপনারা কি এই সঠিক উত্তরটা দিতে পারেন না। ঠিক আছে, তো আমাদের এই কোর্সটা করে আপনাদের জন্য এই ধরনের সেন্টেন্সগুলো যখন আপনারা ইজিলি বুঝতে পারবেন বা অ্যানালাইসিসটা খুব সহজেই করতে পারবেন, সেন্টেন্সটাকে আপনারা কয়েক ভাগে ভাগ করে ফেলতে পারবেন খুব সহজেই, তখন দেখবেন যে এই ধরনের বাক্য আপনারা খুব সহজে লিখতেও পারবেন। আবার একই সাথে এটা দেখবেন যে আপনার অনুবাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, এটা তো দেখেন এখন এই বাক্যটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, আমি যদি হুইচ ওয়াজ টেকেন প্লেসটা উঠিয়ে দা হলি আর্টিজান ওয়াজ অ্যাটাক এটা দিতে পারি? দা হলি আর্টিজান, হ্যাঁ ওই অবশ্যই দিতে পারেন, তাহলে কি আবার বাক্যটা অন্যভাবে হবে। যেমন কি দা হলি আর্টিজান ওয়াজ অ্যাটাকড বাই সেভারেল
কি ইয়ং পিপল, হ্যাঁ, মোটিভেটেড বাই সামথিং, ঠিক আছে, তাহলে কি এইভাবে আসবে। হ্যাঁ, আপনি সবভাবেই করতে পারেন, কারণ এইটা তো আর আমরা অনুবাদ করতেছি না যে আমাদেরকে একটা নির্দিষ্ট বাক্য বলা আছে এবার এইটাকে ইংরেজিতে করতে হবে, আমরা এটা কি রাইটিং, ঠিক আছে। আপনি আপনার মতো করে যে কোনোভাবে একটা সেন্টেন্সকে ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে। তবে অবশ্যই খেয়াল রাখবেন ওই সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত যে তথ্যগুলো থাকবে এগুলো যেন কনসিস্টেন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকবার দেখেন এই সেন্টেন্সটা, কোনো কোশ্চেন থাকলে বলেন এখানে। স্যার এখানে সেভারাল ফরেন সিটিজেন, যেটা সিটিজেন্স, এখানে কি আমি ফরেনার্স দিতে পারতাম সেভারাল? হ্যাঁ, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই তো, যে ইনক্লুডিং সেভারাল ফরেনার্স, ঠিক আছে, ভুল তো আর কিছু নেই, ঠিক আছে। জাস্ট এটাকে একটু সুন্দর দেখা গেল, বা আপনার কাছে যদি মনে হয় ফরেনার্স ওইটাই সুন্দর, ওইটা ইউজ করবেন, ঠিক আছে। স্যার আমার এইটা নিয়ে কোনো কোশ্চেন নাই, আমার জাস্ট একটু ইনফরমেশন নেওয়া দরকার ছিল। সাপোজ আমাদের, আমি দেখছি আমি যখন কোনো সেন্টেন্স মেক করি বা বড় সেন্টেন্স তৈরি করি, তখন যেটা বললেন আপনি ক্লজ মার্কার লাগে, তারপরে আমি দেখি অধিকাংশ ক্ষেত্রে আমি যখন রাইটিংটাকে আর একটু সুন্দর করতে যাই অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা চলে আসে। তাকে আমি যদি পার্সোনালি মানে জাস্ট ইনফরমেশন নেওয়ার জন্য যে আমি দেখা গেছে এই গ্রামাটিক্যাল টার্মসের উপরে একটু আমার কাজ করা দরকার, তাহলে কি স্যার আমি অ্যাক্টিভ প্যাসিভ বা হচ্ছে আপনার ক্লজ মার্কার এইগুলো নিয়ে কাজ করলেই কি আমার সমস্যা, মানে মোটামুটি একটা সেন্টেন্সে আমি কি পৌঁছাতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অ্যাক্টিভ প্যাসিভ তৈরি করতে গেলেই মানে মাথাটা তখন হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এখানে আমি কি ইউজ করব? আচ্ছা আমি বলি, আমাদের এই কোর্সটাতে আপনাদেরকে আমরা জাস্ট অল্প কয়েকটা 5 থেকে 6টা স্ট্রাকচার দেখাবো, তো ওইগুলো ফলো করলেই দেখা যাবে যে আপনারা খুব সুন্দরভাবে একটি সেন্টেন্স দাঁড় করাতে পারবেন। এর মধ্যে আমাদের থাকবে কি মডিফায়ার থাকবে, অ্যাপোজিটিভ থাকবে, ঠিক আছে, তারপরে কজ অ্যান্ড ইফেক্ট স্ট্রাকচার থাকবে, তারপরে আপনার থাকবে হচ্ছে পার্টিসিপল অ্যান্ড জেরান্ড এবং অ্যাক্টিভ প্যাসিভ, ঠিক আছে। এই যে 6টা জিনিস, এই 6টা জিনিসের ব্যবহারটা যখন আপনারা শিখে ফেলবেন, ঠিক আছে, তখন দেখবেন যে আপনারা খুব সহজেই বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারছেন, বা পরীক্ষায় এমসিকিউতে যে কোনো ধরনের বড় বড় সেন্টেন্স দিলেও ওই সেন্টেন্সটাকে আপনারা খুব সহজেই কি পোস্টমর্টমের মতো কি বিভিন্ন ভাগে ভাগ করে ফেলতে পারবেন, ঠিক আছে। যেমন এই যে এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, ঠিক আছে, এই সেন্টেন্সের ঠিক আছে, এই সেন্টেন্সের দেখেন আপনারা কি এই যে কিলিং থেকে শুরু করে এই যে সিটিজেন্স, এইটাকে একটা ভাগে ভাগ করে ফেলেছেন, ঠিক আছে, এইটা কি সম্পূর্ণ আলাদা। এরপরে আবার কি এই যে হলে আর্টিজান অ্যাটাক, এইটা কি সাবজেক্ট, লেফট আস উইথ এ লট অফ কোশ্চেন্স, এটা ভার্ব। হ্যাঁ, তাহলে কি এইটার সাথে এই অংশটার সাথে রিলেটেড এই অংশটা। হ্যাঁ, আর এরপরে কি এই অংশটা সম্পর্কে আর একটু অতিরিক্ত তথ্য দিয়েছেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। আবার এই যে কোশ্চেন্স, এই কোশ্চেন্স সম্পর্কে আরেকটু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছেন এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এই যে একটা বড় বাক্য, এই বড় বাক্যটাকে যখন আপনারা 4 থেকে 5টা ভাগে বা টুকরা করে ফেলতে পারবেন, ঠিক আছে, তখন দেখবেন যে বাক্যটাকে আপনাদের কাছে খুব সিম্পল হয়ে গিয়েছে। এখন এইখানে আপনার কোন গ্রামারটা প্রয়োগ করতে হবে সেটাকে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। আবার একই সাথে কি যদি ওয়ার্ড বেসড কোনো প্রশ্ন আসে, তাহলে একই সাথে কি আপনারা বাক্যের অর্থটাও কি খুব সহজেই একটু অর্থ দাঁড় করাতে পারবেন, যার ফলে কি আপনার পক্ষে অপশন থেকে বেস্ট অপশনটা চুজ করাও কি খুব সহজ হবে, যেহেতু পুরো বাক্যের অর্থটা আপনার জানা আছে। পুরো বাক্যের অর্থটা জানা থাকলে দেখা যাবে যে একটি বা দুইটি শব্দের অর্থ যদি আপনার জানা নাও থাকে, তখন কি আপনি কাছাকাছি কোনো একটা শব্দ দিয়ে ওইটা মিলিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এই জন্যই বলছি কি আমাদের এই রাইটিং কোর্সটা আমাদের সাথে আপনারা 3 থেকে 4 মাস সময় দিলে এরপরে দেখা যাচ্ছে যে এটা ডেভেলপ হয়ে গেলে আপনার একই সাথে কি গ্রামারটাও কি আপনার খুব বেশি সহজ মনে হবে। কারণ কি
আপনি দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ, প্যাসিভ বা টেন্স, ন্যারেশন, ভয়েস যাই বলেন সব কিছুই পারেন, কিন্তু বইতে যখন প্র্যাকটিস করেন ওইখানে আপনার খুব ছোট ছোট বাক্য থাকে, যার ফলে আপনি খুব সহজেই ওই গ্রামারের রুলসটা প্রয়োগ করতে পারেন। কিন্তু পরীক্ষায় এই ধরনের বড় এবং কমপ্লেক্স সেন্টেন্স যখন দিয়ে দেয় তখন এই বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন না। এই জন্য দেখা যাচ্ছে যে আপনারা গ্রামার পারেন কিন্তু এই গ্রামারটা প্রয়োগ করতে পারেন না। ঠিক আছে, প্রয়োগ করতে পারার জন্য অবশ্যই কি এই ধরনের অ্যাডভান্স লেভেলের যে সেন্টেন্সগুলো আছে ওইগুলোর ব্যাপারে আপনাদেরকে ইউজড টু হতে হবে। ঠিক আছে, ওইগুলো দেখলেই যেন আপনারা খুব সহজেই 4-5 টুকরায় বিভক্ত করে ফেলতে পারেন। ঠিক আছে, কোন অংশটার সাথে কোন অংশটা কানেক্টেড এইটা যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন তখন গ্রামার হোক বা অর্থকেন্দ্রিক হোক আপনারা সব কিছুই সহজেই উত্তর করতে পারবেন, একই সাথে লিখতেও পারবেন। আবার আপনি অনুবাদ করতে গেলেও কি দেখবেন অনেক বেনিফিটেড হচ্ছেন। আর একটা ব্যাপার, নতুন কোনো ওয়ার্ড আসলে পরে ওইটার নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো একটু ক্লিয়ার করে দিন যাতে আমাদের ভোকাবুলারিটাও একটু। আচ্ছা, নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব, এই নাউন কিনা বা ভার্ব কিনা এটা বোঝার জন্য আপনারা চিন্তা করবেন কোনো শব্দ যদি নাউন হয়, ঠিক আছে, তাহলে এইটার সাথে কি ভার্বের ফর্ম করা যায় কিনা, যে ইডি যুক্ত করা যায় কিনা বা পাস্ট ফর্ম করা যায় কিনা। ঠিক আছে, ওইরকম দেখবেন, যদি করা না যায় তাহলে হয়তো বুঝবেন যে এটা কি একটি নাউন। ঠিক আছে, আর ভার্বের ক্ষেত্রে দেখবেন যে ওইটার সাথে আইএনজি যুক্ত করা যাচ্ছে, পাস্ট ফর্মে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওইটাকে আপনার ভার্ব হবে। আর অবশ্যই আপনারা সবচাইতে বড় সাজেশন হচ্ছে কি আপনাদের অনেক বেশি পরিমাণে ইংরেজি পড়তে হবে। ঠিক আছে, আপনি বেশি বেশি যদি ইংরেজি পড়েন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা সিক্স সেন্স থাকে, সেটা কাজ করছে। ঠিক আছে, আপনি খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে, বেশি বেশি ইংরেজি পড়া সেটার কি কোনো বিকল্প নেই। ছিল যে আপনারা তো যেহেতু কোর্সটা আমাদের যেভাবে সাজাইছেন ইনশাআল্লাহ আমরা বেনিফিটেড হব, বাট আমি বলতেছিলাম যে প্রত্যেকটা ক্লাস শেষে যদি এরকম সেন্টেন্স ওয়াইজ যদি আপনারা কিছু হোমওয়ার্ক দিতেন তাহলে আমরা প্র্যাকটিস করে পরের ক্লাসটায় যদি আপনাকে দেখাতাম তাহলে সমস্যাগুলো দ্রুত সলভ হতো আমাদের। হ্যাঁ, ওইটা অবশ্যই আমরা প্রতিটা ক্লাস নেওয়ার পরে আপনাদেরকে এই ধরনের কিছু বাক্য দিব যে খুবই বড় হবে, একটু কমপ্লেক্স টাইপের হবে। তো ওই বাক্যগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, বাক্যগুলোকে ভাগ করে ফেলবেন। এর আগের সেন্টেন্সটা আমি যেমন 4টা ভাগে ভাগ করেছি বা 5টা ভাগে, ওই রকম ভাগ করে ফেলবেন। ঠিক আছে, ওইখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কয়টা ক্লজ মার্কার, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে পরের ক্লাসে তো আমি বলে দিব। ঠিক আছে, ওইটা মিলিয়ে নেবেন। এইভাবে করে যখন দেখবেন যে আপনি ইউজ টু হয়ে গেছেন তখন ইংলিশটা দেখবেন যে আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে। আর এই ধরনের বাক্যগুলো যখন দিব এইখানেও কি আপনার অনেক ভোকাবুলারি শেখা হয়ে যাবে। ঠিক আছে, একই সাথে। আচ্ছা হ্যাঁ, এই বাক্যটা দেখেন, এখানে কয়টা ক্লজ আছে একটু বলেন আপনারা। আচ্ছা, কেউ কি বলতে পারছেন না? এটা তো সিম্পল সেন্টেন্স এবং একটা কোনো ক্লোজ মার্কার বা কিছু ইউজ করা হয়নি এখানে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স, একটাই ক্লজ। তাহলে একটু বলেন এখানে একটা যে ক্লজ তাহলে এটা সাবজেক্ট এবং মেইন ভার্ব কোনটা? সাবজেক্ট হচ্ছে রাশিদা। হ্যাঁ, এই যে রাশিদা তালিব ভার্ব। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কি রাশিদা তালিব ডিফিটেড। ঠিক আছে, এইটাকে আমাদের মেইন সেন্টেন্স। হ্যাঁ, রাশিদা তালিব পরাজিত করেছে। এখন এই যে রাশিদা তালিব উনি কে, উনার সম্পর্কে একটু পরিচয় দিলাম যে উনি একজন ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন। ঠিক আছে, এরপরে এই যে ডিফিটেড, সে পরাজিত করেছে। কাকে পরাজিত করেছে? তার এই যে রিপাবলিকান প্রতিপক্ষ। হ্যাঁ
ঠিক আছে, রিপাবলিকান প্রতিপক্ষকে পরাজিত করেছে। এরপরে কোথায় পরাজিত করেছে বা কিভাবে এটা দিলাম, এই যে যেমন মিশিগান, হ্যাঁ, মিশিগানের 12তম এই যে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট নির্বাচনে পরাজিত করেছে। এরপরে আরও তথ্য দিলাম যে কবে পরাজিত করেছে, মঙ্গলবারে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে চাইলে কি আরও তথ্য দিতে পারি, যে সাপোজ বললাম যে 10,000 ভোটে পরাজিত করেছে, তাহলে বলতে পারি কি বাই 10,000 ভোটস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই এতটুক পর্যন্ত কি ক্লিয়ার সবাই? হ্যাঁ, এই যে ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন থেকে শুরু করে অন টিউসডে, আশা করি এইটা সম্পর্কে তো আর কোনো প্রবলেম নেই কারো বুঝতে। না না ভাই, হ্যাঁ, তাহলে এই যে হ্যাঁ এরপরে যে শুরু হলো সিকিউরিং এ ফোর্থ টার্ম, এইটা দিয়ে কি বোঝাচ্ছে? এইটা একটু বলেন দেখি। অর্জন করেছে, হ্যাঁ, বা সিকিউর মানে কি? হ্যাঁ, নিশ্চিত করেছে। হ্যাঁ, নিশ্চিত করেছে। হ্যাঁ, চতুর্থ টার্মটা সে নিশ্চিত করেছে যে আমেরিকান কংগ্রেসের একমাত্র প্যালেস্টিনিয়ান আমেরিকান ওমেন হিসেবে। হ্যাঁ, তাহলে এই যে একটা সেন্টেন্স স্ট্রাকচার, এইটাকে বলে কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে। এই যে অন টিউসডে এই পর্যন্ত যে ঘটনাটা আছে এইটা হচ্ছে কজ বা কারণ, হ্যাঁ, আর এর পরে যে ঘটনাটা এটা হচ্ছে ইফেক্ট বা ফলাফল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে সে প্রথমে যে তার রিপাবলিকান অপোনেন্টকে হারিয়েছে, এটাকে একটা কারণ। এই যে হারাইছে, এই হারানোর ফলাফল কি হয়েছে? ফলাফল হিসেবে সে চতুর্থবারের মতো তার বিজয় নিশ্চিত করেছে, ঠিক আছে। তাহলে এটাকে বলে কি কজ অ্যান্ড ইফেক্ট। হ্যাঁ, এই স্ট্রাকচারটাও কিন্তু অনেক সুন্দর। মনে না করলে একটা কথা বলতাম। জি বলেন। ওই যে আমরা তো কথা বলে, আমি যেমন কথা বলে কোশ্চেন করে মাইকটা সাইলেন্ট করে মানে মিউট করে দিচ্ছি, যদি সবাই দিত মানে কানে বাজতেছিল ভাই যে পাশের আওয়াজটা, কথাটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি বলি আপনারা যারা যখন কথা বলবেন তখন একটু আনমিউট করে কথা বলবেন, আর কথা বলার পরে একটু মিউট করে দিবেন দয়া করে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বলি, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু সহজ আছে, সহজে ব্যবহার করতে পারেন, আর আবার একই সাথে কি স্ট্রাকচারটা অনেক সুন্দর। হ্যাঁ, যে কজ অ্যান্ড ইফেক্ট, হ্যাঁ, প্রথম যে অংশটা ওইটা হচ্ছে কারণ, কি কারণ, আর পরের অংশটা হচ্ছে ইফেক্ট, হ্যাঁ, তার ফলাফলটা কি। তাহলে এই যে রাশিদা তালিব সে তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছে, এটা কি একটা কারণ। তো এই কারণের ফলাফল হিসেবে কি হয়েছে, সে চতুর্থবারের মতো তার বিজয় নিশ্চিত করেছে। তাহলে এই যে পরের অংশে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, ঠিক আছে। তাহলে আমরা এইটার একটা এক্সাম্পল জাস্ট ছোট করে একটা লিখে আজকে শেষ করে দিব। আমার এখানে একটা ছোট একটা কোশ্চেন ছিল, জি বলেন। সিকিউরিং যে অর্ডটা ভাই ইউজ হইছে, ওইখানে কি ভাই যেহেতু নতুন একটা সেন্টেন্স আমি শুরু করতেছি। না, এখানে তো নতুন সেন্টেন্স না, ওই সেন্টেন্সটা সরি আমার ধরতে ভুলেছি, মানে পুরো সেন্টেন্সটাকে ও আবার নতুন একটা ইনফরমেশন ক্রিয়েট করছে। হ্যাঁ, এই যে এখানে একটু মুছে গিয়ে এই যে এখানে কমা, হ্যাঁ, স্টপ মনে করছি, সরি ভাই, ঠিক আছে। স্টপ মনে করছি। হ্যাঁ, একটা বাক্যে হচ্ছে কমা, তারপরে হচ্ছে সেমি কমা, এগুলো ব্যবহারটা কি মানে একটু মানে খুব জরুরি না? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনি সঠিকভাবে যদি পাঞ্চুয়েশন ইউজ করতে না পারেন তাহলে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার রিডার হয়তো ওইটা নাও বুঝতে পারে, ঠিক আছে। তো এই দিকে অবশ্যই নজর রাখতে হবে। আচ্ছা, তাহলে এই যে সেন্টেন্সটা কজ অ্যান্ড ইফেক্ট থাকবে। জি, কি বললেন? মানে যে কমার এই যে ব্যবহারটা, এটা অনেক ইম্পর্টেন্ট শুনছিলাম। হ্যাঁ, অবশ্যই। এটা কি আমাদের থাকবে এখানে? হ্যাঁ, আমি যখন এই যে বাক্যগুলো লিখব তো ওইখানে তো সবগুলো বাক্যই কি দেখা যাচ্ছে যে কমপ্লেক্স বড় বড় হবে, তো একাধিক জায়গায় কমা বা সেমিকোলন, হাইফেন, ড্যাশ এগুলো ইউজ করতে হবে। তো ওই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন বা আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আগে যে আমরা সেন্টেন্সটা দেখলাম কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে, সেন্টেন্স, তো ওইটার একটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, ছোট করে একটা বাক্য লিখবো, ঠিক আছে। যেমন পদ্মা সেতু নিয়ে, ঠিক আছে, যে আমরা বললাম কি যে
পদ্মা সেতু নিয়ে কি বলা যায় একটা বলেন দেখি আপনারা। হ্যাঁ, পদ্মা সেতু দক্ষিণবঙ্গের সাথে দেশের রাজধানীর সংযোগ স্থাপন করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কি বলতে পারি? দ্য পদ্মা ব্রিজ। হ্যাঁ, কি করেছে? সংযোগ স্থাপন করেছে। হ্যাঁ, তাই বলতে পারি কি হ্যাজ এস্টাবলিশড কি কানেকশন। হ্যাজ কানেক্টেড দিলে হইতো না? হ্যাঁ ওইটাও হইতো, তাহলে ওইটাই দেই। না, এস্টাবলিশডটা দেওয়ার কারণে কি সেন্টেন্সটা একটু ই হইছে? না সমস্যা নাই, দুইটা একই, ঠিক আছে। তো কি হ্যাজ কানেক্টেড, ঠিক আছে। হ্যাঁ, পদ্মা ব্রিজ সংযুক্ত করেছে, কি সংযুক্ত করেছে? যে ওই যে হ্যাঁ দক্ষিণবঙ্গের সাথে কি ঢাকার। হ্যাঁ, হ্যাজ কানেক্টেড কি সাউথ বেঙ্গল, বা বলতে পারি যে বাংলাদেশের দক্ষিণাংশের। হ্যাঁ, হ্যাজ কানেক্টেড সাউদার্ন পার্ট, হ্যাজ কানেক্টেড সাউদার্ন পার্ট। হ্যাঁ, দক্ষিণ অংশটাকে কানেক্ট করেছে কিসের সাথে? হ্যাঁ, উইথ ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে পদ্মা ব্রিজ কি দক্ষিণাংশকে রাজধানীর সাথে সংযুক্ত করেছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখন পদ্মা সেতুটা যে দক্ষিণ অংশের সাথে রাজধানীকে সংযুক্ত করেছে, এইটাকে একটা কারণ। তো এখন এইটার ফলাফল হিসেবে কি হয়েছে? হ্যাঁ, তো বলতে পারেন কি, বা যোগাযোগ ব্যবস্থা না বললে অন্য আরেকটা বলেন, কারণ আমরা তো প্রথম অংশে যেটা বলেছি এইটা দিয়েই যোগাযোগ ব্যবস্থা বোঝাচ্ছে। এর ফলে বলতে পারেন কি, এর ফলে কি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হয়েছে বা ওই অঞ্চলের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কি বললেন এটা? আচ্ছা, একটু ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, এরপরে তো আমরা যখন শুরু করব একটা ভার্বের আইএনজি ফর্ম দিয়ে শুরু করব, কিন্তু এখানে কি বলতে পারি? যেমন এই যে যেহেতু কি পদ্মা সেতু কি দেশের দক্ষিণাংশের সাথে রাজধানীর সংযোগ স্থাপন করেছে, এটাকে একটা কারণ। তো এর ফলাফল হিসেবে কি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কি বৃদ্ধি পেয়েছে বলতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি বলতে পারি? হ্যাঁ, যে ইনক্রিজিং। হ্যাঁ, ইনক্রিজিং বৃদ্ধি করেছে, কি বৃদ্ধি করেছে? কান্ট্রিজ জিডিপি। ইনক্রিজিং কান্ট্রিজ জিডিপি, ঠিক আছে। যে দেশের জিডিপি বৃদ্ধি করেছে কত? বাই, লিখে দিলাম বাই 1.23%, ঠিক আছে। তাহলে এটা কি যে কজ অ্যান্ড ইফেক্ট, যে পদ্মা সেতু কি দেশের দক্ষিণাংশের সাথে রাজধানীর যোগাযোগ স্থাপন করেছে, এর ফলে কি দেশের জিডিপি 1.23% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এখন চাইলে আমরা কি এর আগে যে সেন্টেন্সগুলো দেখলাম, যে এই যে পদ্মা ব্রিজ, এইখানে আমরা পদ্মা ব্রিজ সম্পর্কে অনেক তথ্য দিতে পারি, ঠিক আছে। তারপরে এই যে দেশের সাউদার্ন পার্ট, এই সাউদার্ন পার্ট সম্পর্কে আরও তথ্য দিতে পারি চাইলে। আবার এই যে দেশের যে জিডিপি বৃদ্ধি করেছে, এই জিডিপি সম্পর্কে আরও কিছু তথ্য আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। আবার এই যে পুরো বাক্যটা শুরুর আগে পদ্মা সেতু, হ্যাঁ পদ্মা সেতু তৈরি হতে কি কি প্রবলেম ফেস করেছে, বা কিভাবে তৈরি হয়েছে, বা কত টাকা খরচ হয়েছিল, কোন দেশের সহায়তায়, এই তথ্যগুলোকে আমরা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। অ্যাড করে দেখা গেল কি আমরা একটা বাক্যের মধ্যেই কি 4 থেকে 5টা বাক্যের তথ্য নিয়ে আসতে পারি, এবং একই সাথে কি আমাদের এই বাক্যটাকে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে এখন আপনারা চাইলে এই যে আমি এই বাক্যটা লিখলাম, ঠিক আছে, আর যেখানে যেখানে এই যে ব্র্যাকেট দিলাম এই জায়গাগুলোতে আপনারা চাইলে বিভিন্ন তথ্য অ্যাড করে আমাকে আগামীকালের যে ক্লাস আছে ওইখানে দেখাতে পারেন। ঠিক আছে, বা আমি একটা ফেসবুকে যে সিক্রেট গ্রুপ আছে ওইখানে আমি একটা পোস্ট দিব, তো ওই পোস্টের মধ্যে আপনারা আসলে কি কি বাক্য তৈরি করেছেন এখানে তথ্য দিয়ে ওইটা আপনারা একটা কমেন্ট করবেন। ঠিক আছে, ওইটা আমি দেখব। স্যার ইনক্রিজিং এর আগে আমরা কিছু লিখতে পারতাম না যে ফর দিস রিজন বা এই জাতীয় কিছু? না, এটার এই সেন্টেন্সটা রুলসটাই হচ্ছে গিয়ে কমার পরে আপনাকে ভার্ব প্লাস আইএনজি এইটা দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, এরপরে আপনি যা খুশি করেন কোনো সমস্যা নেই, কিন্তু একদম প্রথমে ভার্ব প্লাস আইএনজি এটা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারটা খুব ইজিলি ব্যবহার করা যায়, আবার একই সাথে এই স্ট্রাকচারটা ব্যবহার করলে বাক্যটা খুব সুন্দর হয়। ঠিক আছে স্যার, এই পর্যন্ত যতগুলো সেন্টেন্স দেখে এসেছিলেন এই আইএনজি যুক্ত এরকম সেন্টেন্স সত্যি ছিল, মোটামুটি ব্যবহার ছিল সবগুলোতে। জি, আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন আছে কারো? অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে শুরু হয়েছে? জি, কি বললেন আপনি? ইনক্রিজিং, যেটা ইনক্রিজিং তার আগে যেরকম মানে শুরুতে যে ওয়ার্ডটা আইএনজি যে যুক্ত হয় এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে যুক্ত হয়েছে এটা? না, এটা তো অ্যাডজেক্টিভ ক্লজ না, এখানে কি এটা জেরান্ট হিসেবে হ্যাঁ ব্যবহার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার আছে স্যার। জি বলেন। যেটা একটু এখানে এই যে হ্যাশটা এটা তো স্যার প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ইউজ হয়েছে, প্যাসিভ তো নয়। কোনটা? এই যে হ্যাজ, হ্যাঁ এটা কি প্রেজেন্ট? হ্যাঁ, এটা প্যাসিভ কেন হবে? পদ্মা ব্রিজ সে নিজেই তো কানেক্ট করেছে। বিষয়টা স্যার একটু কনফিউজ করে যায় যে এটা তো ব্রিজ তো নিজে নিজে কানেক্ট করতেছে, এটা তো আর কারোর মাধ্যমে করতেছে না। এটাই তো, এটা কি অ্যাক্টিভ সেন্টেন্স, সরি অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে স্যার, এটা কি সাউদার্ন পার্ট লিখছেন না? এটা জি, সাউদার্ন পার্ট। আর এটা স্যার কি ক্যাপিটাল নাকি ক্যাপি? হ্যাঁ, CAPITAL। ঠিক আছে, আচ্ছা যাক, এখানে কি আপনারা এই বাক্যটা কি নিজেদের মতো করে বড় করবেন, ঠিক আছে, করে আগামী ক্লাসে দেখাবেন। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বলছেন যে তাহা পদ্মা ব্রিজ, জি, এরপর যে ইনফরমেশন অ্যাড করব তখন কি জিরান্ট ইউজ করব নাকি? এটা আপনার সুবিধা মতো। ঠিক আছে, এটা তো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে জেরান্ডি ব্যবহার করতে হবে বা পার্টিসিপল বা প্যাসিভ, আপনি যেই কোনো কিছুই ব্যবহার করতে পারেন, গ্রামাটিক্যালি ভুল না থাকলেই হলো। আচ্ছা স্যার, আমরা যে এটাকে বড় করব এটা কি মানে সিম্পলি থাকবে নাকি কমপ্লেক্স কম্পাউন্ডেও নেওয়া যাবে? যেই কোনোটা হোক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে গ্রামাটিক্যালি ভুল যেন না হয়। যদি কমপ্লেক্স হয় তাহলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কয়টা সাবজেক্ট এবং কয়টা ভার্ব আছে, তাহলে কয়টা ক্লজ হলো, যে কয়টা ক্লজ হয়েছে তার চাইতে কি ক্লজ মার্কারকে একটা কম লাগবে। হ্যাঁ, ঠিক আছে, যেমন এই যে যদি বলি এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ। হ্যাঁ, এখন এই তিনটা ক্লজকে যদি আপনি যুক্ত করতে চান তাহলে এখানে দড়ি কয়টা লাগবে? মাঝখানে একটা, দুইটা। হ্যাঁ, তাহলে কি ক্লজ যে কয়টা থাকবে ক্লজ মার্কার কি তার চাইতে একটা কম থাকবে। ঠিক আছে, আবার একটা ক্লজ মার্কার হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লজ মার্কার যেমন দ্যাট, ঠিক আছে, দ্যাট একটা ক্লজ মার্কার। এখন একটা সেন্টেন্সে দুইটা দ্যাট বসবে, তো যেহেতু একই ক্লজ মার্কার দ্যাট, তো দুইবার বসানোর দরকার নেই, জাস্ট একবার দ্যাট লিখলেই হবে। ঠিক আছে, আরেকবার দ্যাট না লিখলেও হবে। ঠিক আছে, জাস্ট এই আপনারা গ্রামারগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, এটা সিম্পলেও থাকতে পারবে, কমপ্লেক্সে হোক কম্পাউন্ডে হোক কোনো সমস্যা নেই। তারপরে আপনি জেরান্ড ইউজ করেন বা পার্টিসিপল, অ্যাক্টিভ, প্যাসিভ, এই ধরনের কোনো সমস্যা নেই, জাস্ট আপনি সেন্টেন্সটাকে বড় করবেন। ঠিক আছে, গ্রামাটিক্যাল রুলসগুলো মেনটেন করে, যেন গ্রামারের ভুল না থাকে। ঠিক আছে, আবার দেখা গেল যে আপনি সেন্টেন্সটাকে বড় স্ট্যান্ডার্ড করতে গিয়ে আপনি গ্রামার ভুল করলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার আবার কমে যাবে। ঠিক আছে, কাজে আগে গ্রামার নিশ্চিত হয়ে নেবেন, তারপরে কি বাক্য বড় করবেন।
ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ, আমার একটা কিছু কোশ্চেন ছিল, বলবো? জি বলেন। আচ্ছা, আমরা কি করবেন, কোন গ্রামার গুলো অনেক দেখি তো দেখে আসতে একটু বলে দিতে কোনগুলো আবার দেখবো। ও আচ্ছা, আমি বলি, আমাদের এখানে যে ক্লাসগুলো সাজানো হয়েছে এইখানে কিন্তু আপনাদের এই যে বিভিন্ন গ্রামারের টপিকও আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে স্যার এটার পিডিএফটা আমাদেরকে দিয়ে দিলে বেটার হয়। হ্যাঁ, আমরা দেব, ঠিক আছে, আগামী ক্লাস থেকে পিডিএফ দেব। যেমন এই যে এই ন্যারেশন বা ভয়েস, হ্যাঁ, তো যখন আমরা ভয়েস পড়াবো তো ভয়েসের বিভিন্ন উদাহরণগুলো আমরা পত্রিকা থেকে নিয়ে পড়াবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। তো এই গ্রামারগুলো আমরা পড়াবো, আর একই সাথে কি আপনারাও কি আপনাদের যে কোনো একটা বই যেটা আছে জাস্ট কি আপনারা গ্রামারের রুলসটা একটু দেখে রাখবেন এক নজর, ঠিক আছে। হ্যাঁ, দেখে রাখলে। আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলেন। বলে কি কোনো অ্যাপ আছে যে আমি একটা কিছু লিখলাম বা অনুবাদ করলাম পেপার থেকে, সেটা কি আমার করলে হয়েছে কিন্তু তারা ভুলটা ধরা দিবে, এমন কোনো কিছু কি আছে ভালো যেটা ভালো কাজে দিবে? না, আসলে এরকম অ্যাপস বা গুগল ট্রান্সলেশনে এরকম কমপ্লেক্স সেন্টেন্স করলে এটার উল্টাপাল্টা একটা অনুবাদ আসে, ঠিক আছে। ওইটা আসলে এখন ওই ধরনের কোনো অ্যাপস নেই, ঠিক আছে। কাজে ওই ধরনের সেন্টেন্স লিখলে আপনার কাউকে দিয়ে চেক করাতে হবে। ভাই আমরা এর চাইতে ভালো হয় না ভাই, আমরা গ্রামাটিক্যাল যদি এরর হয়েও থাকে আমরা একটা সেন্টেন্স মেক করে আপনি পরের ক্লাসে দেখা যাচ্ছে ওইটাই। হ্যাঁ, আপনার গ্রামারের ভুল হোক বা না হোক আপনি সেন্টেন্সটাকে বড় করা শিখেন, কারণ গ্রামার শেখা কোনো ব্যাপার না, ঠিক আছে। বই থেকে জাস্ট একটু কয়েকদিন প্র্যাকটিস করলে আপনি গ্রামারটা শিখতে পারবেন। কিন্তু আপনি যতই গ্রামার শিখেন, আপনি যদি এই ধরনের বড় বড় বাক্যগুলোকে অ্যানালাইসিস করতে না পারেন, আপনি কিন্তু কখনোই গ্রামারটাকে প্রয়োগ করতে পারবেন না ওই বাক্যগুলোতে, ঠিক আছে। কাজে আপনি বাক্যগুলো অ্যানালাইসিস করা শিখেন, বড় বড় বাক্য লেখা শিখেন, তো গ্রামার আপনার এমনিতেই শেখা হয়ে যাবে। বা অলরেডি আপনারা সবাই গ্রামার জানেন, ঠিক আছে। না, ওই বেসিক গ্রামারই, ঠিক আছে। অ্যাডভান্স গ্রামার বলে আসলে কিছু নেই। অ্যাডভান্স হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা, ঠিক আছে। আমি যতগুলো সেন্টেন্স দেখালাম ওইখানে কি আপনারা ভিন্নধর্মী কোনো গ্রামার দেখেছেন যেটা আপনার জানার বাইরে? তাহলে গ্রামার সব বেসিকই, ঠিক আছে। জাস্ট আপনাকে অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সগুলো বুঝতে হবে, তাহলেই হবে। আর এটার জন্য কি বেশি বেশি সেন্টেন্স নিয়ে আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে, প্লাস লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে প্রয়োগেই সমস্যা, কারণ কি আপনার বাক্যটা পড়েননি, ঠিক আছে, বা অ্যানালাইসিস করেননি, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি আজকে এখানেই শেষ করে দেই? জি স্যার। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার সম্পূর্ণ কোর্সটা কি আপনি নেবেন? জি, আমিই নিব, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আপনি স্যার ওই যে হয়েছিল যে আপনারা পিডিএফ দিবেন, পড়া নেবেন, কিছু ও পড়াচ্ছ ওইটা